ইটস রেকর্ডিং। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আপনাদের এই চ্যানেলে দ্য অরিজিনাল পডকাস্টে দ্য আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারলি এই বইটার ৩ নাম্বার পর্ব নিয়ে আলোচনা করব। আর আমার সাথে আছেন জহির ভাই। জহির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তোমার সবকিছু ঠিকঠাক? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। তো আমরা প্রথমে স্লাইডে চলে যাই। কি নিয়ে আমরা আজকে আলোচনা করব। আজকে আমার পার্ট থেকে আমি এই ৫টা কি বলে বায়াস বা লজিক্যাল ফ্যালাসি এগুলি নিয়ে আলোচনা করব, আর বাকি ৫টা করবে জহির ভাই। জহির ভাই স্লাইড কি দেখাবো? আমার পাশার নাম নাই, আমি শুধু টপিক 1 থেকে মানে 1 বাই আচ্ছা 1 আসবে, তখন হয়তো আমরা দেখতে পারবো। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি শুরু করি আমার প্রথম পার্টটা দিয়ে, প্রথম টপিকটা দিয়ে। এটা হচ্ছে হাইপারবোলিক ডিসকাউন্টিং। হাইপারবোলিক ডিসকাউন্টিং জিনিসটা বোঝানোর আগে একটা দেই, মানে আপনাদের একটা অপশন দেই যে আপনাদের যদি $১,০০০ দেওয়া হয় আজকে, আর না সরি আজকে না, ১ বছর পরে, আর $১,১০০ দেওয়া হয় ১ বছর ১ মাস পরে, অর্থাৎ ১৩ মাস পরে, তাহলে কোনটা চুজ করবেন আপনারা? আর জহির ভাই তো এটা জানেন, এই কারণে আর আপনারা বললাম না, যেহেতু পড়ছেন। আর সেকেন্ড একটা কোশ্চেন হচ্ছে বা অপশন হচ্ছে, আপনাদেরকে আজকে $১,০০০ দেওয়া হবে, আর ১ মাস পরে আপনারা যদি মানে আজকে না নেন $১,০০০, তাহলে $১,১০০ পাবেন। তাহলে কোন অপশনটা চুজ করবেন? আচ্ছা, আমরা তাহলে শুরু মানে কন্টিনিউ করি, আপনারা পজ দিয়ে চিন্তা করে নেবেন। এই অপশনটার ভিতরে মানে এই জিনিসটার ওই চিত্রটা দেখানোর আগে এটা বলি, হাইপারবোলিক ডিসকাউন্টিং এটা মানুষ মানে আজকে যেই মানে আজকের দিনে যেই অ্যামাউন্টটা মানুষের কাছে কি বলে বেশি, মানে আজকে বা না জিনিসটা একটু চিন্তা করি। হ্যাঁ, ধরেন $১,০০০ শেষেরটা দিই, $১,০০০ আর $১,১০০। যেহেতু $১,০০০টা আজকে দেওয়া হচ্ছে, এই কারণে এটা মানে মানুষ বেশি পছন্দ করবে। ১ মাস পরের $১,১০০টা এটা নিবে না। কিন্তু একই একই টাকা, যে $১,০০০ আর $১,১০০, এটা যদি ১ বছর পরে আর ১৩ মাস পরে দেওয়া হয়, তাহলে মানুষ ১৩ মাসেরটা নিবে। টাকা কিন্তু সেম, সময়ও কিন্তু সেম। আর মানে এটাকেই বলা হয় যে হাইপারবোলিক মানে ডিসকাউন্টিং। ব্যাপারটা হচ্ছে কি, ওই যে এই ১,০০০ আমি ১ মাস ওয়েট করার $১,০০০ পরে, হ্যাঁ ১ মাস ওয়েটের ব্যবধানে আমি $১০০ বেশি পাচ্ছি, তাই না? হ্যাঁ, দুইটা সিচুয়েশনেই ১ মাসের অপেক্ষায় আমি $১০০ বেশি পাচ্ছি। কিন্তু যখন অপেক্ষাটা অনেক লেন্দি হয়ে যায়, তখন আমি আরো ১ মাস অপেক্ষা করে ৳১,১০০ নিচ্ছি। এটাই মেক্সিমাম মানুষ হ্যাঁ, চুজ করে। আর হ্যাঁ, এই যদি এখনকার ডিসিশন নিতে হইতো, তাইলে ইনস্ট্যান্ট ৳১,০০০ নিয়ে নিতাম। হ্যাঁ। আর এখানে একটা কথা ছিল যে হাইপারবোলিক ডিসকাউন্টিং এই বিষয়টা কেন আসলো। এটা যে যেমন ১ মাসে কেউ যদি 10% নেয়, যেই মানে যেই ভ্যালুটা দাঁড়াবে ১২০% পার অ্যানামে একই ভ্যালু দাঁড়াবে। কিন্তু এখানে দেখা যেতেছে যে এটা ১২০%। এই কারণে মানুষ ওইটাকে বেশি প্রায়োরিটি দিবে, মানে ১ বছর পরে নিতে চাবে। মানে হাইপারবোলিক ডিসকাউন্টিংটা এভাবে কাজ করে। মানে আমাদের যদি বলা হয় যে মান্থলি 10% আর পার অ্যানামে ১২০%, তাহলে মানুষ তখন পার ১০০ অ্যানামের ১২০% নেবে, ১২০, কিন্তু কারণ ২ টা ওইটা আসলে বেশি লাগে। বেশি লাগে। দুইটা সেমই, দুইটা সেম। যদি ১২ রে মানে ১২০কে আমি ১২ দিয়ে ভাগ দিই, তাহলে 10ই দাঁড়ায়। হুম, তো মানুষ ওইভাবে চিন্তা করে। এরপরে একটা আমার ছবি ছিল, আমি দেখাই। যেমন একটা বাচ্চা, সে স্মল বক্স অফ চকলেটস নাও বর্তমান সময়ে এটা নিতে চায়, কিন্তু লার্জ বক্স আফটার 1 উইক এটা নিতে চায় না। কিন্তু একই বাচ্চা বা একই মানুষ যদি আরেকটা অপশন দেওয়া হয় যে স্মল বক্স অফ চকলেটস এটা 1 ইয়ার আফটারে সে পাবে, হুম। এটা নাকি এর চেয়ে আরেকটু বড় যেটা লার্জ বক্স, এটা এক এক বছর 1 সপ্তাহ পরে পাবে, তাহলে 1 বছর 1 সপ্তাহটা নিবে, কারণ এটা বড় দেখা যায়, বড় লাগে। মানে ওয়েট এবং যেহেতু হইছেই, ঠিক আছে, আচ্ছা মানে ওয়েটের আরেকটু করা যাক। আরেকটু করা যাক ১ সপ্তাহ। কিন্তু ২ টা ওয়েটিং পিরিয়ড সেম। মানে হ্যাঁ, কিন্তু হ্যাঁ, মানুষ এই জায়গায় বায়াসলি হয়তোবা ডিসিশনটা নেয়। তাইলে হ্যাঁ, আমি ১ সপ্তাহ পরে নিলে কি সমস্যা? ওই যে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন একটা টার্ম আছে না?
হ্যাঁ, হ্যাঁ। ওই ওইটার কারণেই হয়তোবা আজকে যেটা অপশন হইতেছে সেটার জন্য আর একটু তর সহ্য হয় না। আর যখন হ্যাঁ, লম্বা পিরিয়ড অপেক্ষা করে দেওয়া হয় তাহলে ঠিক আছে আমি আরেকটু পরেই নিই। ওই সময় হয়তোবা অপেক্ষা করাটা সহজ হয়ে যায়। হ্যাঁ। আমরা এরকম আরেকটা আলোচনা করছিলাম যখন ওই যে আ ওই যে সাঙ্ক কস্ট ফ্যালাসির সাথে হুম। কি মিলে এটা নাকি? না আমি একটা টপিক করছিলাম যে অবশ্য এটার সাথে আচ্ছা। মিলে না। তোমার আরেকটা ওই যে ১১০% আর ১২০% এর এই যে পার্টটা সেখানে হুম। সেটার সাথে কানেক্টেড একটা আইডিয়া ছিল। যে মানুষকে যদি আচ্ছা। ৯৯% এই কি বলে এই হ্যাঁ, হ্যাঁ ১% বুঝতে পারছি। হ্যাঁ, মানে এখন যারা হয়তোবা আগের পডকাস্টে ওই শুনছে তারা করতে পারবে। মার্কেটিং এর ভাষায় মানে ১% ফ্যাট কনটেন্ট করা নাকি হচ্ছে ৯৯% ফ্যাটলেস। হুম। ২ টা একই তথ্য। কিন্তু যখন তুমি বলবা যে এই কনটেন্টটা ৯৯% ফ্যাটলেস তখন মানুষ ওইটাতে বেশি বেশি অ্যা ফোকাস থাকবে। ফোকাসটা থাকে। তো মার্কেটিং এ যারা হয়তো মার্কেটিং করে তারা এইভাবে জিনিসগুলা চোখের সামনে তুলে ধরে। যে হুম। 99% ফ্যাটলেস। হ্যাঁ? এই প্রোডাক্টটা বেশি সেল হবে রাদার দ্যান এই প্রোডাক্টটাতে 1% ফ্যাট আছে। এরকম কিছু একটা কনসেপ্ট ছিল। হ্যাঁ, আচ্ছা। তাইলে এর পরের টপিকে যাই। স্লাইডটায়। যেমন এই যে এখানে বলা হইছে আমরা মানে একটা জিনিস এখন নিবো নাকি পরে নিবো? এটার যখন প্রশ্ন আসে তখন আমরা এখন নিতে চাই। হুম। এটা বইয়ের ছিল। এবং এই জিনিসটা আমাদেরকে আমাদের ডিসিশন গুলিকে ইনকনসিস্টেন্ট করে ফেলে। মানে ২ টা জিনিসই সেম থাকে। আমরা তো দেখলাম যে পার্সেন্টের ক্ষেত্রে হ্যাঁ, সব সেম। কিন্তু আমাদের ডিসিশনে বর্তমান সময়ের যে ডিসিশন সেটাকে নিতে আমাদের বাধ্য করে। মানে এই কারণে বলা হয়েছে যে এটা ইনডিসিশন মানে ডিসিশন রিলেটেড এটা একটা একটু এরকম। ফ্যালাসি বা একটা বায়াসনেস। হ্যাঁ, ২ টা একই জিনিস ২ ক্ষেত্রে যেমন একটা মানুষ যদি অপশন A চুজ করত, তাইলে ২য় ক্ষেত্রে অপশন A ই চুজ করত। ডিসিশন হ্যাঁ, মেকিং এ যদি একই ওয়ে থাকতো। বাট ডিসিশন মেকিং এ ভুল হওয়ার কারণে একই মানুষ ২ বার ২ রকম ডিসিশন নিচ্ছে। হ্যাঁ। ওকে। আচ্ছা পরের টপিকটা যাই। টপিক এটাই। এটার আরো কথা ছিল। যেমন মার্শমেলো একটা খাবার। এটা নিয়ে একটা এক্সপেরিমেন্ট হয়েছিল। যে কিছু বাচ্চাদেরকে এটা মানে ২ টা উম না ২ টা গ্রুপ না। একটা গ্রুপ ছিল বাচ্চাদের। ৪ বছরের বয়সের বাচ্চাদের একটা গ্রুপ ছিল যাদেরকে মার্শমেলো দেওয়া হয়েছিল। পরে মানে দেখা গেল মানে একটা এরকম একটা কথা বলা হয়েছে যে যারা ওয়েট করবে ১ মিনিটের কথা মনে হয় ছিল ওই জায়গায়। একটু দেখি। আম না couple of minutes মানে ২ মিনিট যারা ওয়েট করবে তারা আরেকটা মার্শমেলো পাবে। কিন্তু দেখা গেল অধিকাংশ বাচ্চারাই ওয়েট করে নাই। মানে তাদেরকে যে মার্শমেলোটা দেওয়া হয়েছিল বা যে চকলেটটা দেওয়া হয়েছিল তারা ওটা খেয়ে ফেলছে। এবং আর কোনো হুম, চকলেট পায় নাই বা মার্শমেলো পায় নাই। তো দেখা গেছে যারা ওয়েট করছিল, ডিলেড গ্র্যাটিফিকেশন বলে এটাকে। মানে হুম, একটু ওয়েট করলে তো আরেকটা পাবো এটা জানি সিওর। তো ওইটা যারা করছিল তাদের সাকসেস রেট ফিউচারে সেটা ভালো ছিল। মানে ক্যারিয়ারে তারা উন্নতি বেশি করছে। তারপরে যদি একটু যাই। আচ্ছা পরে অন্য একটা চ্যাপ্টার নতুন চ্যাপ্টার আছে কন্টাজিয়ন। না? হ্যাঁ, তাহলে আপনার আচ্ছা, স্লাইডটা দিচ্ছি। ওকে। এম আমার যে পার্টটা এটা হচ্ছে সিম্পল লজিক রিলেটেড একটা ফ্লট যেগুলো আমরা হুম, সাধারণত করি। অ্যাম কিছু কোয়েশ্চেনস করছে তোমার পার্টের মতো যে এই চ্যাপ্টারটা শুরু হইছে কয়েকটা প্রশ্ন দিয়ে। আ হ্যাঁ, প্রশ্নটা যে ১ম প্রশ্নটা ছিল যদি একটা ব্যাট আমি একটু মডিফাই করছি বইয়ের এক্সাক্ট হ্যাঁ, ওয়ার্ড গুলো আনি সমস্যা নেই। নাই। যদি একটা ব্যাট এবং একটা বল ২ টা মিলে ৳১১০ হয়, আর ব্যাটটা হচ্ছে বলের চাইতে ৳১০০ বেশি হয়, তাহলে বলের প্রাইসটা কত? এটা একটা প্রশ্ন ছিল। হুম, ২য় প্রশ্ন ছিল যে মানে একটা গার্মেন্ট ফ্যাক্টরিতে ৫ টা মেশিন ৫ মিনিট যাবত যদি চলে তাহলে ৫ টা শার্ট তৈরি করতে পারে। তাহলে ১০০ টা হ্যাঁ, মেশিনের ১০০ টা শার্ট তৈরি করতে কতক্ষণ লাগবে? কতক্ষণ লাগবে? হ্যাঁ, তারপরে ৩ নাম্বার প্রশ্ন ছিল যে যদি আমরা একটা পুকুরকে চিন্তা করি এবং সেখানে চিন্তা করি যে
একটা ফুল আছে বা কিছু ফুল আছে এবং প্রতিদিন সেটা ডাবল হইতে থাকে। এভাবে ৪৮ দিনে পুরা পুকুরটা ফুলে পরিপূর্ণ হয়ে যায়। তো এক প্রশ্নটা ছিল, তাহলে এই পুকুরটার অর্ধেক ভরতে কতদিন লাগছিল? এই ৩ টা প্রশ্ন। হ্যাঁ, সো এই ৩ টা প্রশ্ন আপনারা চাইলেও মানি চিন্তা করতে পারেন। কারণ ওই চ্যাপ্টারের শুরুতে লেখা আছে যে, "You have to take a pause and answer this question before you move on." তো এখানে আনসারটা আমরা করতে পারি। যাতে পরবর্তীতে আমরা লজিক্যালি কি ধরনের ভুল করি সেটা আন্দাজ করতে পারি। সো হ্যাঁ। তাহলে আপনারা এখানে পজ দিয়ে রাখতে পারেন আর আমরা তাহলে হুম, আলোচনা শুরু করি। ওকে। ঠিক আছে, তাহলে স্লাইড আবার দিচ্ছি। আম এই ৩ টা প্রশ্নের উত্তরে হ্যাঁ, যারা খুব চিন্তা না করে খুব তাড়াতাড়ি আনসার দিতে চায়, তাদের আনসারটা এরকম থাকে যে ওই বলের প্রাইসটা ৳১০। ব্যাট বলের দাম যদি ৳১১০ হয়, আর ব্যাটের দাম যদি বলের চাইতে ৳১০০ বেশি, তাহলে বলের প্রাইসটা কত? মানুষ সাধারণত বলে ৳১০। আর ওই মেশিন তৈরি করার ক্ষেত্রে যে ৫ টা মেশিন ৫ মিনিটে ৫ টা শার্ট তৈরি করে, তাহলে ১০০ টা মেশিন ১০০ মিনিটে কতগুলা শার্ট তৈরি করবে? সে কতক্ষণ লাগবে? তখন সেটা বলে ১০০ মিনিট। আর এই একটা পুকুর ভরতে, পুরা পুকুর ভরতে যেহেতু ৪৮ দিন লাগছে, তাহলে অর্ধেক পুকুর ভরতে কতদিন লাগবে? সেটার উত্তরে বলে ২৪ দিন। ঠিক আছে? হুম, এগুলা মানি একটা গবেষণা করা হইছে। গবেষণায় এই উত্তরগুলা মানুষ কুইক আনসার যারা দেয়, তারা এই উত্তরগুলা দেয়। সো আপনি অ্যাম এখন জিনিসটা অ্যাকচুয়াল আনসারটা একটু জেনে নেই। কুইক আনসারটা কি আর অ্যাকচুয়াল আনসারটা কি? হুম। এখন আপনার আনসারটা যেকোনো কিছু হইতে পারে। এটা বড় ইম্পোর্টেন্ট কিছু না। এই এটার পরেই আমাদের লার্নিং টা আসবে যে এই ঘটনা থেকে আমরা কি শিখতে পারি। আচ্ছা, তাইলে আমরা হ্যাঁ, আনসারটা একটু দেখে নেই। অ্যাকচুয়াল আনসারটা কি? অ্যাকচুয়াল আনসারটা হচ্ছে যে ওই প্রাইস অফ দ্যা বল হবে ৳৫। কারণ ৳১০০ বেশি হইলে একটা এই আম কি বলে? একটা হবে এম মানে ৳১০০ বেশি একটা হইতে যদি হলে হ্যাঁ, ৳৫ হয় তাহলে ওটা আরেকটা ৳১০৫ ৳১০৫ হইতে হবে। তাহলে তাহলে ১০৫ টোটাল পাঁচ বাদ ৳১১০। দিলে ডিফারেন্সটা ৳১০০ থাকে। হ্যাঁ, অ্যা ডিফারেন্স থাকে কিন্তু ১০০ এবং টোটাল হয় ১১০। হ্যাঁ, কারণ কিন্তু মানুষ এখানে এটা মনে করবে যে ৳১০০ বেশি তো, তাহলে হুম, ৳১০ আর ৳১০০ ওইভাবে চিন্তা করবে। সো না এটা যে কিন্তু সবাই করবে ১০ তা আর না। ১০০ যোগ বাট করলে তো হ্যাঁ, ১১০ আমরা হয়ে যায়। আমরা কুইক আনসার দিয়ে দেওয়ার ক্ষেত্রে ওটা হয়তো অত একটু মাথাটা খাটাই না আরকি ওইভাবে আনসার দিয়ে দেই। আর ৫ হ্যাঁ, টা শার্টের ওই মেশিন যতগুলাই হোক, ১০০ টা শার্ট ওই প্রত্যেকটা মেশিনের ৫ মিনিটই লাগে। তাহলে ১০০ টা মেশিনের ৫ ১০০ টা মিনিট। শার্ট বানাইতে ৫ মিনিটই লাগবে। ১০০ মিনিট হ্যাঁ, লাগবে না। কিন্তু ওই যে ৫, ৫, ৫ শুনতে তাহলে ১০০, ১০০, ১০০ ওই একটা প্যাটার্ন চলে আসে যেটা আমরা লজিক্যাল এরর এ পড়ে যাই। হ্যাঁ। আর ৩য় যে প্রশ্নটা ছিল ওটা সেটা হ্যাঁ, ৪৭ দিন লাগবে। কারণ আ ওই যে প্রতিদিন তো ডাবল হচ্ছে। প্রতিদিন যেহেতু হ্যাঁ, ডাবল হচ্ছে তাইলে ৪৭ তম দিনে এ অর্ধেক হবে আর ৪৮ তম দিনে পুরাটা ভরে যাবে। কিন্তু আমরা চিন্তা হ্যাঁ। করি ও আচ্ছা অর্ধেক তো তাইলে ৪৮ দিন লাগছে পুরা ভরতে, তাই তার অর্ধেক ২৪ দিনে। হ্যাঁ, এভাবে চিন্তা করি। বাট একটু ট্রিকি ছোট কোয়েশ্চেন। কিন্তু আমরা এটা এটা আরো ক্লিয়ারলি বুঝতে পারবো যদি এক্সপোনেনশিয়াল গ্রোথ এই চ্যাপ্টারটার আলোচনা শুনি। মনে হয় 2nd বা 1st হুম, চ্যাপ্টার ছিল। মানে পার্টে ছিল আমাদের। তো এখন এখানে লার্নিং এর ব্যাপারটা হইতেছে লার্নিংটা কি এটা খুব টাফ ম্যাথ কিছু না বা জটিল হ্যাঁ, হিসাবের কিছু না। যেকোনো মানুষই একটু ডিপলি চিন্তা করলে পারবে। কিন্তু অনেক মানুষ কুইক রেসপন্স দিয়ে দেয়। চিন্তা করে না। তো এটার কারণে হুম, কি হয়? আপনি যদি ভুল আনসারও হয় এটা মন খারাপ করার কিছু নেই। কারণ আমি স্ট্যাটিস্টিক শেয়ার করি। আমার একটু স্লাইডটা দিও। সো মানে এমআইটির স্টুডেন্টদের ক্ষেত্রে যখন এই ৩ টা প্রশ্ন নিয়ে আ গবেষণা করা হয়েছিল, তাদের এভারেজ স্কোর ছিল 2.8 এমআইটি তো পৃথিবীর মানে ওয়ান অফ দ্যা টপ টপ মোস্ট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিস। ইউনিভার্সিটি। তো তাদের স্টুডেন্টরাও দেখা গেছে প্রতি ৩ টা কোয়েশ্চেনের ভিতরে ১ টা কোয়েশ্চেন ভুল করছে। তাদের রেসপন্স রেট ছিল 2:1 হ্যাঁ? হুম, 2.18 ছিল তাদের এভারেজ স্কোর। প্রিন্সটন ইউনিভার্সিটি এটাও অনেক ইউনিভার্সিটি। তারা দেখা গেছে তাদের এভারেজ স্কোর ছিল 1.63 তার দেখা গেছে এ হাফ। হুম? হুম, ইউনিভার্সিটি অফ মিশিগানে তো আরো অবস্থা খারাপ।
মানে তারা ২ টা প্রশ্ন ভুল করছে, ১ টা প্রশ্ন রাইট আনসার দিছে। মানে এভারেজ স্কোর একটারও কম হিসাবে। আরো কম আরকি। আমি একটু রাফ ফিগার দিছি যাতে বুঝতে সুবিধা হয়। সুবিধা সো হয়। আচ্ছা। যারা মানে আমাদের আলোচনা যারা শুনতেছেন তাদের স্কোর যদি 0 হয় এত মানে 0 না হোক, যাই হোক যত কমই হোক, অ্যা মন খারাপ করার কিছু নেই। তো লার্নিং পয়েন্টটা কি? লার্নিং পয়েন্টটা হচ্ছে এই যে এই কোয়েশ্চেন গুলো আসলে আনসার করা ডিফিকাল্ট না। পিপল who are impulsive they answer them wrong. মানে হুম, একটু ভাবতে চায় না যারা, ঠাস করে উত্তর দিতে চায়, তারা এই আনসার গুলা রং দেয়। এবং ইয়েস। এই মানুষগুলোর সাথে এই যে তুমি যে একটা এক্সাম্পল দিলে না, এই ধরনের নেচারের যারা, তারা এই ধরনের ডিসিশন নিতে ভুল করে। ওই যে ১০০, ১,০০০ ১ সপ্তাহ পরে আমি $১০০ বেশি হ্যাঁ, পাচ্ছি। হ্যাঁ। তা এই যাদের এই আনসার গুলা রং করছে দেখা গেছে তারা দেখো এই মানে ইনস্ট্যান্ট স্যালারি বানানো। গ্র্যাটিফিকেশন টা তাদের ভিতরে কাজ করে। হ্যাঁ। এই যে পিপল উইথ লোয়ার স্কোর wants to get things instantly. Such people choose হ্যাঁ, হ্যাঁ। $34,000 now over $38,000 a month later. ১ মাসের ব্যবধানে কাউকে $৪০০ বেশি দিবে, তারা এটা নিবে না। মানে তাদের হ্যাঁ। ভিতরে এই গবেষণাটা করে দেখা গেছে। সো তোমার আগের চ্যাপ্টারের সাথে এটার কিছুটা মিল আছে। এম হুম, সো impulsive decision মেকিং এর যেই নোশনটা বা যেই মানে একটা টেনডেন্সি যাদের মধ্যে আছে, তারা সাধারণত এই ধরনের কোয়েশ্চেনে ভুল আনসার করে এবং শুধুমাত্র এই আনসার ভুল করা ইটস নট আ বিগ ডিল। বাট লাইফে অনেক ইম্পোর্টেন্ট ডিসিশন মেকিং এ তারা হুটহাট ডিসিশন নিয়ে নেয়। এইটা হচ্ছে প্রবলেম এই চ্যাপ্টারের মেইন লার্নিং পয়েন্টটা। এইটাই ছিল কথা। লাস্ট পয়েন্টে দেখি আমি লাস্টের স্লাইডটা দেখো। ওকে। এটাই বলা হয়েছে আরকি। দ্যা পিপল উইথ হায়ার স্কোর, যাদের স্কোরটা বেশি ছিল, দে টার্ন ডাউন দেয়ার ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন। মানে হুম, তৎক্ষণাৎ যেই জিনিস পেতে হবে এই একটা মনোভাব, এটাকে তারা টার্ন ডাউন করতে পারে এবং ফোকাস করতে পারে লং টার্ম যে অ্যাচিভমেন্ট সেগুলোর দিকে। সো মানে দ্যাটস ওয়াই ইটস ইম্পোর্টেন্ট দ্যাট উই আন্ডারস্ট্যান্ড আ মানে কোন কিছুকে ইনস্ট্যান্টলি আনসার দেওয়ার যে ইম্পালসিভ নেচারটা আছে সেটা আমরা যতটা কন্ট্রোলে আনতে পারবো, ইট ইস বেটার ফর আস। দ্যাট ওয়াজ অ্যাবাউট মানে দারুণ। সিম্পল লজিক, টাফ কোনো লজিক না। বোঝা খুবই সহজ। এই নেচারটাকে একটু পাল্টানো। দ্যাটস ইট। হ্যাঁ, তাহলে আমরা পরের চ্যাপ্টারটায় যাই। কন্টেজিয়ন বায়াস। কন্টেজিয়ন বায়াসটা হচ্ছে আমরা কোনো কিছুর সাথে সার্টেন কোনো আইটেমস অর মানুষের সাথে হতে পারে একটা কানেকশন ফিল করি। এখন হুম, এটা কিভাবে এফেক্ট করে আমাদের? যদি নিচে একটা প্রশ্ন আছে। আমি যদি আপনাদেরকে হিটলারের যেই সোয়েটারটা আছে, ওটা যদি হুম, পুরাপুরি মানে ফ্রেশলি লন্ডার্ড মানে একবারে হুম। নিউলি একবারে ফ্রেশ করে দেওয়া হয় আরকি ধুয়ে। কোনো মলিকিউল নাই হিটলারের। তাহলে কি এটা আপনারা পড়বেন? মানে প্রশ্নটা এরকম। না এটা পড়তে চাইবে না। আ পড়তে চাবে না। মানে কারণ হিটলার একজন প্রতিষ্ঠিত মানে খারাপ নেগেটিভ ফিগার হিসেবে মানুষ জানে। হুম, এই কারণে পড়তে চাবে না। কিন্তু এটার সাথে তো আমাদের মানে এখানে আবার একটা লেখা ছিল। আচ্ছা এটা ওটা আমি আনি নাই। মানে বলি আমি। ওটার মানে মানে এখানে তো হিটলারের কোনো অংশ নাই। শরীরের তো কোনো অংশ না, নাই। বা ওটা এখন পড়লে আমি এটা আমরা হিটলার হয়ে যাবো তাও তো না। তাও তো না। তাহলে আমরা কেন পড়ব না? মানে এটার নামের সাথে বা হিটলার এটা পড়ছে দেখা এটা আমরা মানে এটাকে নেগেটিভলি দেখতেছি। তাহলে হিটলারের হুম, সাথে যারা ভালো মানুষ ছিল, চলছিল তাহলে তাদেরকেও তো আমাদের এড়ায় চলা উচিত। যেহেতু হিটলারের সংস্পর্শে গেছে। তো হুম। ওটাও তো একই দোষে দোষী হয়। আসলে ঠিক না? হ্যাঁ, যখন বলা ফোকাসটা তো হইছে হ্যাঁ, মানে ওইটাই আমরা একটা বায়াসনেস এ থাকি। লজিক্যাল এরর একটা ডিসিশন মেকিং। যে তার ড্রেস এখানে পড়লে বলতে তো চাইতেছি না যে আমরা তার মতো হয়ে যাব না। হ্যাঁ, এটাই। আমরা তো মানে হিটলার যে সোয়েটার ওটা পড়তে বলি না কাউকে। বা এটা এমনি একটা টার্ম হিসেবে আনলো। যেমন বাংলাদেশের কোনো ফিগার যদি পাবলিক ফিগার এরকম থাকে রাজনৈতিক, তার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। আচ্ছা। তার পোশাকের সাথে তো তার নিজের কোনো সম্পর্ক নেই। না। যখন ওইটা পুরোপুরি ফ্রেশ করে দিছে, এটার কোনো তার কোনো অংশ নাই। এটা মানে সে এনশিওর করছে। আচ্ছা। পরে এখানে একটা পয়েন্ট ছিল যেমন আ এটা একটা খেলা, এটার নামটা হচ্ছে সঠিক কি জানি কি বলে এটাকে? এ খেলার আচ্ছা সঠিক মনে নামটা নেই। না খেলাটা হ্যাঁ। কিরকম সেটাই বলো তাইলেই হবে। আচ্ছা খেলাটা হচ্ছে এই যে এই জায়গায় একটা মানে
একটা বোর্ড থাকে, এই বোর্ডটার ভিতরে আমাদের করতে হয়, ওই যে এখানে একটা হাতে অ্যারো টাইপ কিছু থাকে, ওটাকে ওখানে মানে হুম, লাগাতে হুম, হয়। যত মাঝখানে থাকবে তত বেশি পয়েন্ট। আচ্ছা, হুম, এখন এইখানে যদি এই বোর্ডটার পরিবর্তে আপনাদের কারো মানে নিকট আত্মীয়ের কোনো ছবি দেওয়া থাকতো, হুম, হুম, তাইলে কেমন হইতো? তখন এটা গবেষণা করার পরে এটা দেখা গেছে যে মানে আগে যেরকম অ্যাকুরেসি মানুষের থাকতো, নিকট হুম, আত্মীয়দের ছবি দেওয়ার পরে অ্যাকুরেসিটা কমে গেছে সবার, মানে যাদের নিয়ে গবেষণা আচ্ছা। করা হয়েছে। কিন্তু ওটার সাথে ফিলটা তো আমাদের এখানে কোনো সম্পর্ক নাই। ফিলটা আসতেছে যে লাইক আই এম হিটিং ফিল আসে। দ্যাট পারসন। হ্যাঁ, যে তাহলে হ্যাঁ, তখন আমার একটা মানসিক বাধা তৈরি হয়। অ্যাকুরেট ফোকাস করার এবিলিটি হয়তো কমে যায়। ডিস্ট্রাকশন হ্যাঁ, চলে আসে এই কারণে ওই আমাদের অ্যাকুরেসি ড্রপ করে অ্যাকুরেসি রেট। হ্যাঁ। এটাই মূলত যে আমরা ওই মানুষটাকেই কল্পনা করি যে ওই হুম, মানুষটা হয়তো এখানে আছে, অথবা অন্যভাবে আমাদের সাইকোলজিতে এটা কাজ করে। তো ওইটার ক্ষেত্রে বলছে যে এটা আসলে একটা এরর আমাদের থিংকিং এ, এটা ঠিক করতে হবে। আচ্ছা, পরে দেখি। আচ্ছা, পরেরটা নতুন অধ্যায়। এটাই ছিল মূলত। ওকে। আচ্ছা, তাহলে আমার যে আপনার স্লাইড। টপিক 2 টা এটা খুব ইন্টারেস্টিং একটা টপিক। আমার কাছে খুব ভালো লাগছে। ফোরার ইফেক্ট বলতে একটা কনসেপ্ট। একজনের তো নাম আর কি। হ্যাঁ, একজনের নাম উনি অ্যা একজন সাইকোলজিস্ট মনে হয় বা হ্যাঁ, সাইকোলজিস্ট। সো উনি কি করছে কিছু একটা প্যাসেজ তৈরি করছে। আমি পুরা প্যাসেজটা দেইনি। কিছু প্রেডিকশনস, হ্যাঁ? যে একটা হ্যাঁ। মানুষ সম্পর্কে। সো আমি এগুলো একটু পড়ে শোনাচ্ছি। আপনারা আপনাদের সাথে হুম, মিলে নিতে পারেন যে এই প্রেডিকশনস গুলো আপনাদের সাথে কতটুকুন যায়। যেমন ধরেন ১ নাম্বার প্রেডিকশন হচ্ছে যে "You have a great need for other people to like and admire you" মানে মানে আপনি চান যে মানুষজন আপনাকে পছন্দ করুক এবং হুম। আপনার প্রশংসা করুক। হুম? তারপরে আপনার ব্যাপারে আরেকটা যদি বলি যে আপনার অনেক আনইউজড ক্যাপাসিটি আছে। মানে আপনার দক্ষতা আছে কিন্তু আপনি সেগুলাকে ব্যবহার করতে পারতেছেন না। ঠিক আছে? এবং সেগুলাকে ব্যবহার করে আপনি আপনার জীবনে কাজে লাগাতে পারছেন না। এটা আপনার ব্যাপারেই একটা প্রেডিকশন। আর মাঝে, আপনি এটা মাঝে বলে নিতে পারতেন যে এখন আপনারা যারা দেখছেন তাদের ভবিষ্যৎবাণী আমি করছি এখন। আচ্ছা মানে হ্যাঁ, ভবিষ্যৎবাণী না, তাদের সম্পর্কে আমি কথা বলছি। তাদের যে সম্পর্কে দেখেন কথা অধিকাংশ বলতেছেন। মিলে হ্যাঁ, যাবে। হ্যাঁ, হ্যাঁ। মানে যারা শুনতেছেন তাদের সাথে দেখেন এগুলা মিলে কিনা। মানে এটা হ্যাঁ, আপনি আপনার সাথে রিলেট করেন। তারপরে হ্যাঁ। at times you have serious doubts মাঝে, মাঝে আপনার খুব সিরিয়াস ডাউট তৈরি হয়ে যায়, সন্দেহপ্রবণ হয়ে যান যে অ্যা আপনি কি রাইট ডিসিশনটা নিছেন? নাকি রাইট থিংটা কি করতেছেন? এই ব্যাপারে আপনি মানি আপনি সন্দেহে পড়ে যান। এটা আপনি মিলাই দেখেন আপনি আসলে কি সন্দেহ পড়েন কিনা সিরিয়াস ডাউট এ। You have found it unwise to be too frank in revealing yourself to others মানে আপনার কাছে মনে হইতেছে যে না মানুষের সাথে এত খোলামেলা হইয়া আ মানে আমি খুব ভুল সিদ্ধান্ত নিছি। আমার সবার সাথে তো খোলামেলা হওয়া হয়নি। হয়তোবা এই কথা সবাই মনে করে। আপনার ব্যাপারে যদি কেউ এরকম একটা কথা বলে সেটা আপনিও হয়তোবা মেনে নিবেন। আর মাঝে, মাঝে আপনি খুব এক্সট্রোভার্ট। আপনি খুবই একজন সোশ্যাল পারসন। সবার সাথে মিলতে পারেন। আবার মাঝে, মাঝে খুব ইন্ট্রোভার্টেড হয়ে যান। খুবই রিজার্ভড হয়ে যান। কারো সাথে কথা বলেন না। সো এইটার তো ৫ টা এরকম ও ওই ফোরার যিনি আছেন উনি আরো কয়েকটা অ্যাম প্রেডিকশন করছে মানুষের ব্যাপারে একটা প্যাসেজ। ঠিক আছে? তো উনার নাম হচ্ছে পুরা নাম হচ্ছে এই যে বার্ট্রাম ফোরার। তো এখন এটা আমরা একটু দেখি যে এটা আচ্ছা, এই জিনিসটা করার পরে মা মানে এখন রেট করতে বলছে যে আচ্ছা আমি যে আপনার ব্যাপারে রেটিং করলাম, হ্যাঁ? কিরকম হইছে? এটা আমি কতটুকুন বলতে পারছি? তো এই রেটিং এ এটা এই রেজাল্ট ছিল তার যে স্টুডেন্ট ছিল উনি এই পরীক্ষাটা তার স্টুডেন্টের উপরে করছে। তারা তাকে 4.3 র‍্যাংক দিছে আউট অফ ৫। মানে এভারেজ। 86% ক্ষেত্রে বলা যায় ফোরারের যেই প্রেডিকশন ছিল সেগুলা সত্য হইছে। তো হুম, এখানে সমস্যাটা হইতেছে কি যেই প্রেডিকশন গুলা করা হইছে না এটা প্রত্যেকটা মানুষেরই কম বেশি এই আ জিনিস ক্যারাক্টারিস্টিক্স গুলা থাকে। আমাদের হয়তো প্রত্যেকেরই একটা ডিজায়ার থাকে যে মানুষ আমাকে পছন্দ করুক। মানুষ আমার ব্যাপারের প্রশংসা করুক। প্রত্যেকেরই কিছু ক্ষেত্রে তারা খুব এক্সট্রোভার্ট বিহেভিয়ার মানি করে। মানে খুব এক্সট্রোভার্ট থাকে। সোশ্যাবল একজন পার্সোনালিটি তার ভিতরে থাকে। আবার কিছু ক্ষেত্রে আমরা অনেক রিজার্ভ হয়ে যাই। প্রত্যেকটা মানুষেরই কিন্তু তার সিদ্ধান্ত নিয়ে ডাউটস থাকে যে আমি মনে হয় ঠিক জিনিসটা করি নাই। প্রত্যেকটা মানুষের ভিতরেই হয়তোবা এরকম থাকে যে, হায়রে আমি
নিজের এত ওপেন কেন রাখি? হ্যাঁ? সবাইকে মানে সবকিছু বলা উচিত হয় নাই। আমার ব্যাপারে দেখা গেছে হয়তোবা কাউকে খুব কিছু খুইলা বলছে। সে এটাকে আরেকজনের কাছে ছড়াই দিছে। সেগুলো যখন শুনি তখন আমরা হার্ট হই। তখন আমরা বলি, "ধুর মানুষকে এত কিছু বলা দরকার ছিল না।" সো এই যে স্টেটমেন্ট এইগুলা অ্যা মানে মেক্সিমাম ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে এটা একই হয়। এই হ্যাঁ, এই এটা একটা তাইলে এখন প্রবলেম হইতেছে কি? এজন্যই হচ্ছে অ্যাস্ট্রোলজি, এজন্যই হইতেছে পামিস্ট যারা আছে, হাত দেখে যারা ভবিষ্যৎকে পড়ে বা টিয়া পাখি দেখাইয়া যারা ভবিষ্যৎকে নির্ধারণ করে, তাদের ট্র্যাপে মানুষ পড়ে যায়। দিস ইস a ট্র্যাপ। হ্যাঁ? এখন কেউ যদি এই হ্যাঁ, কথাগুলা বলে এবং তারপরে সে একটা এরকম প্রেডিকশন করলো তার লাইফের ব্যাপারে, সে চিন্তা করে কি যে, "আচ্ছা তুমি আমার ব্যাপারে এতগুলা জানছো। সো হ্যাঁ, তাইলে মনে হয় তুমি আরেকটা ভুল ইনফরমেশন ও জানো।" বাট ওইটা আসলে সত্য না। সো এই চ্যাপ্টারে যেটা মানে মূল লার্নিং পয়েন্টটা ছিল যে, আ আমরা যেহেতু জানি যে আমরা এই মানে হাত দেখার উপরে এই ফ এ উম এই আচ্ছা। ইফেক্টটা যেন আমাদেরকে উম আ আমাদেরকে কি বলে? এম এ প্রভাবিত মানে করতে মানুষ না পারে। আমাদের সম্পর্কে হ্যাঁ? হ্যাঁ, মানুষ আমাদেরকে কমন অনেক কিছু কথা মানে সবাইকেই বলে এটা। মানে যারা হাত দেখে অথবা যারা মনে করে যে আমি মানে বা এটা বলে যে আমি আরকি হাত দেখতে পারি বা ভবিষ্যৎ বলতে পারি। বা আপনার সম্পর্কে আমি জানি। তো ওইটাতে আমরা মানে ওইটার শিকার হব না আরকি ওটা হ্যাঁ, বলছে। ওইটার শিকার যেন না হই। এটা হচ্ছে ইম্পোর্টেন্ট। আসলে এটাই এটাই মানুষের সম্পর্কে জানে না এত। এটা কমন না। একটা ধারণা নিয়ে বলা হইছে আরকি। সো আ এই চ্যাপ্টারের লার্নিং পয়েন্ট এটাই। সো তুমি তোমার নেক্সট চ্যাপ্টারটা আলোচনা করতে পারো। আচ্ছা। আমার নেক্সট চ্যাপ্টারটা ছিল যে এভারেজ নিয়ে আমাদের একটা সমস্যা। মানে আমরা এভারেজ কিভাবে চিন্তা করি? আমাদের মনে হয় যে আ আচ্ছা এখানে একটা আ দিছে, চিত্র দিছে এটার সাথে আমি দেখি। আমরা দেখি যে এখানে মানে কি ঘটনাটা ঘটতেছে। একজন স্ট্যাটিস্টিশিয়ান যে সে মানে ডুবে গেছে। কিন্তু মানে সে ১ম এ দেখছিল এটা মানে ৩ ফিট ডিপ। গড়ে আরকি পুরা নদীটা বা এই যে জলাশয়টা যেটাই হোক সেটা ৩ ফিট আ গভীর এভারেজে গড়ে। কিন্তু এই গড়টা এরকমও তো হইতে পারে যে মানে এখানে ১ম এ আ ১ মিটার সরি ফিট, ১ ফিট, ২ ফিট, কোথাও ০.৫ ফিট এরকম গভীরতা। কিন্তু কোথাও হুম। একজন মানুষ ডুবায় দেওয়ার মতো ১ মিটারও হতে গভীরতা পারে। আছে। হ্যাঁ, কারণ এভারেজের ১ এটা মিটারও হইতে পারে বা আরো খুবই ইন্টারেস্টিং একটা মানে এভারেজ দিয়ে যেমন আমাদের দেশের আমি যে হঠাৎ একটা মনে পড়লো একটু শেয়ার করে। আমাদের বলে না যে আমাদের হ্যাঁ, গড় আম বাৎসরিক আয় হচ্ছে তোমার ধরো $২,০০০। হ্যাঁ, অনেকে খুশি হয়ে যাই। যে আগে ছিল $৫০০ এখন $২,০০০ হইছে। বাট এটা খুশি হওয়ার কিছুই নেই। কারণ আ এটা দ্বারা যে দেশের স্ট্যান্ডার্ড লিভিং উন্নত হইছে ডাজন্ট মেক সেন্স। এই নাম্বারটাই প্রবলেমেটিক। কারণ দেখা গেছে যে ১০০ জন মানে ১,০০,০০,০০০ মানুষের এভারেজ আয় যদি তোমার ৫,০০০ ও থাকে, হ্যাঁ? মানে ৫,০০০ না ধরো $১০০ ও থাকে আর ও কয়েকজনের যদি তোমার ১,০০,০০,০০০ থাকে, তাইলে তোমার এভারেজ কিন্তু অনেক সুন্দর একটা নাম্বার আসবে। হ্যাঁ। তাই না? ওটাই অনেক সুন্দর এখানে একটা আমি নাম্বার একটু আসবে। সো একজনের এটাই উদাহরণ দিছে প্রবলেম। ওটা দেখাই দাঁড়ান। এখানে যে এই আচ্ছা তোমার উদাহরণ আসছে না? ওকে। হ্যাঁ, এই যে আচ্ছা এটা আলোচনা করার আগে এটা দেখাই যে, বিল গেটস এর কথাই ছিল। বিল গেটস এর ওকে। উদাহরণ দিয়ে বলছে যে একটা মানে আ র‍্যান্ডমলি কয়েকজন ৫০ জন মানুষ একটা আ কিসে যাচ্ছিল, কোথাও যাচ্ছিল। হু, হু। তাদের প্রত্যেকের অ্যাসেট ছিল $৫৪,০০০ কিন্তু আচ্ছা। যখন মানে বিল গেটস তাদের সাথে এড হইছে, তার হু, নেট হু। মানে ওটা ছিল $59 বিলিয়ন ডলার। এটা আরো আগের কথা। আচ্ছা। বর্তমান কারেন্ট কথা না। আগের কথা যখন বইটা লেখা হইছে। আমি ওইটাই আনছি হিসাবের সুবিধার্থে। হুম। পরে তখন এভারেজটা হয়ে গেছে 1.5 বিলিয়ন পার পারসন। 51%। আচ্ছা হিউজ। তাইলে আমাদের একেক হ্যাঁ, একজনের ছিল ৫৪,০০০ ওটা থেকে ১০ লাখেরও ১০ লাখ না ১০০ কোটিরও উপরে। হুম। মানে হিসাবটা ১ বিলিয়ন মানে তো হ্যাঁ, ১০০ কোটি। স্ট্যাটিস্টিক্স এর ভাষায় এটাকে আউটলায়ার বলে। নিজে অবশ্য লেখাও আছে। হ্যাঁ, মানে হ্যাঁ, একটা আউটলায়ার পুরা সিচুয়েশনটাকে চেঞ্জ করে দিতে পারে। হুম। হ্যাঁ।
তারপরেও এখান থেকে ওইটাও শেখার একটা ব্যাপার যেটা আমি বলতেছিলাম যে, বাংলাদেশের যে মাথা পিছু আয় বাড়লো কি কমলো এটার সাথে ডিপেন্ড করে মানুষের লিভিং মানে স্ট্যান্ডার্ড অফ লিভিং যেটা সেটার ব্যাপারেও মানে খুশি হওয়ার কিছু নেই। অনেকগুলা ফ্যাক্টর আছে। অ্যা মানে এভারেজের চাইতে ওই যে মিন, মিডিয়ান, মোড, হ্যাঁ? ওইগুলার যাই হোক ওগুলো আমাদের আলোচনার বিষয় না। জাস্ট একটু বললাম। এর চাইতে মানে এভারেজ যদি সেম থাকে কিন্তু সবার ইনকাম যদি ওই এভারেজের কাছাকাছি থাকে, ওই এভারেজটা তখন মিনিংফুল হয়। কিন্তু শুধু এভারেজ হইলে তাহলে দেখা গেছে ওই বিশ্বাস করে যদি আমি চিন্তা করি এই নদীর এভারেজ হচ্ছে গ উচ গ এভারেজ গভীরতা হচ্ছে ৩ ফিট। ৩ কিন্তু ৩-৫ মাঝখানে হ্যাঁ। একটা একটা এখন সে হাঁটা শুরু করলো, আরে আমি তো ৬ ফিট মানুষ ৩ ফিট হইলে আর কত বেশি হবে? ৪ ফিট বা ৫ ফিট সর্বোচ্চ হবে। নদীতে হাঁটা শুরু করলো, মাঝখানে দেখে গেছে ডুবে পড়ে মরে গেছে। হ্যাঁ, ওটাই বলছে যে এটা আমরা এভারেজ এর শিকার হব না। মানে এভারেজ জিনিসটা আমাদেরকে হুম, সঠিক তথ্য দেয় না। সঠিক তথ্য দেয় না এক্সাক্টলি। আচ্ছা। তারপরের মানে আগের একটা স্লাইড ছিল। মানে এই কারণে এটা বলছে ডোন্ট ক্রস এ রিভার ইফ ইট ইজ অন এভারেজ 4 ফিট ডিপ। মানে এটা নাসিম তালেব ওনার একটা বই আছে যে বইটার নাম মনে হয় আচ্ছা এখানে দেয় নাই যাই হোক। যেটাই হোক উনি একজন রাইটার সে মানে এই কথাটা বলছে। তার থেকেই মূলত রাইটারটা মানে আমাদের যেই লেখক এই বইয়ের সে এই টপিকটা আছে। ওকে। আহ, হ্যাঁ তারপরে ছিল এটা হ্যাঁ এই যে রেড ওয়াইনের একটা কথা ছিল যে ধরেন একজন মানুষ যদি প্রত্যেক দিন এক গ্লাস রেড রেড ওয়াইন খায় তাহলে তার তো সেরকম ক্ষতি হওয়ার কথা না মানে অ্যালকোহল নিলে তো একটা ক্ষতি আছে সেটা তো আছেই কিন্তু সে যদি মানে ৩১ ডিসেম্বরে মানে বছরের শেষ হুম, তারিখে ৩০০ এখানে ৫৬ লেখা ৫৬ হয়েছে আচ্ছা ৩৬৫ আচ্ছা হবে। মনে হয় তাহলে ৬৫ হবে হ্যাঁ ৩৬৫ দিনে মানে ৩৬৫টা গ্লাস যদি সে একদিনে খায় তাহলে তার গড় মানে কি হয় গড় তো একটা করেই গড়ে হয় একটাই হয়, এক গড়ে গ্লাস একটাই। করে কিন্তু সে তো আর বাঁচতে পারবে না পরের গ্লাস খাওয়ার জন্য হুম। মানে ৩৬৫টা যদি গ্লাস একদিনে খায় ৩৬৫ লাগবে তাহলে না। গড় ওই তো ঠিকই আছে মানে খাইতে খাওয়ার মাঝখানে মারা যাবে। ঠিক হ্যাঁ ৩৬৫ পর্যন্ত পৌঁছতে আচ্ছা এই পারবে না। টপিকটা ভালো লাগছে এই কারণে গড় মানে এভারেজটা কিভাবে আমাদের ইফেক্ট করে এটা দেখাইছে হুম, আচ্ছা এরপরে আমাদের মানে এটা আর টপিক মানে আলোচনার কিছু ছিল না আলোচনা নেই আচ্ছা না? আপনারটা দিই ওকে। হ্যাঁ আচ্ছা। ও ও উম আচ্ছা নাম্বার 3 নিউমেনিয়া। হ্যাঁ ওকে। এখন আ যাই হোক এটার একটা স্লাইড মানে মিস আউট হয়েছে আমার। এনিওয়েজ আমি ওটা কভার করব নি। এই চ্যাপ্টারেও কিছু কোয়েশ্চেন দিয়ে শুরু করছে যে হাউ হাউ উইল দ্য ওয়ার্ল্ড লুক ইন 50 ইয়ার্স? আজ থেকে ৫০ বছর পরে পৃথিবীটা কেমন লাগবে? মানে আমাদেরকে প্রেডিকশন রিডার যারা তাদেরকে প্রেডিকশন করতে বলা হইছে। তখন আপনাদের প্রতিদিনকার জীবনটা কেমন যাবে? হুম? কি জিনিস আপনাদের আশেপাশে থাকবে? এটা কিন্তু আমরা এখনো মানে সবাই হয়তোবা কৌতূহলবশত এই চিন্তাগুলা করি। হয়তোবা চিন্তা অনেকে করতে পারি যে আজ থেকে ৫০০ বছর পরে হয়তো অনেকে প্রেডিকশন করতেছে যে মানুষ মার্সে হয়তো চলে যাবে বা অ্যা দৈনন্দিন জীবনে রোবট থাকবে। হুম, আমাদের ধোয়া, পাকলা, রান্না-বান্না এগুলাতে রোবট চলে আসবে। সো এই প্রেডিকশনস গুলা আ কতটুকু যৌক্তিক বা আসলে কি হয় কিনা? সো এটার ব্যাপারে মানি অ্যা এরকম প্রেডিকশন অনেক আগেও করছে মানুষজন। হ্যাঁ? যদি আমি প্রেডিকশন গুলো একটু দেখাই। আ প্রেডিকশন গুলা কিরকম ছিল? আমার একটু স্লাইডটা দিও। এই যে people who pondered this question 50 years ago had মানে আজ থেকে ৫০ বছর আগে যারা ভাবছিল আজকের ব্যাপারে তাদ তাদ তাদের কি assumption ছিল? তারা অনেকে assumption করতেছিল যে আকাশে হাইওয়ে থাকবে। হ্যাঁ? অ্যা হয়তোবা হ্যাঁ, অনেক মানুষ আমরা রিলেট নাও করতে পারি। অনেকে এত গভীরে মানে এত ডিপ চিন্তা নাও করতে পারি। বাট মানুষ করে। Cities that resemble glass walls সিটি গুলা গ্লাস দিয়ে মানে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার গুলা গ্লাসের তৈরি থাকবে। তারপরে হইতেছে এই মানুষ প্লাস্টিক ক্যাপসুলের ভিতরে বসবাস করবে। হ্যাঁ? ভ্যাকেশন গুলা চাঁদে গিয়ে কাটাবে। আর প্রতিদিন খাবার খাবে পিল এনে ট্যাবলেট খাবে আর কিছু খাওয়া লাগবে না। এরকম চিন্তা হ্যাঁ করছে। হুম? ইভেন যখন 1960s এর দিকে স্পেস ট্রাভেল এর একটা যাত্রা শুরু হইল, তখন মানুষের ভিতরে চিন্তা ছিল যে হয়তোবা
আবার 1969 সালে তো মানুষ চাঁদে চলেই গেল। হ্যাঁ? তো হ্যাঁ, হ্যাঁ। এতদিনে ৫০ বছরের মধ্যে তো মানুষ মানে চিন্তা করতেছিল স্কুল ট্রিপে উম যাবে। ঠিক আছে? স্কুল ট্রিপে মানি এরকম প্রেডিকশন করছে স্কুল ট্রিপ মানুষ চাঁদে গিয়ে করবে। সো ও এখন কি আচ্ছা, এটা হ্যাঁ। আসলে হইছে কিনা? এটা না, কিন্তু এটা আসলে তো ঘটে নাই। ম্যাস লেভেলে হয় নাই এখন। হ্যাঁ, ম্যাস লেভেলে মানি খুব ফ্রিকুয়েন্ট লেভেলেও কিন্তু অতটা হয় নাই। যেমন চাঁদে যদি মানি একটা এটা তো অনেক হিউজ বিশাল প্রেডিকশন। কিন্তু ওই চাঁদে যাওয়াটা পৃথিবীর সব দেশও তো তাদের মানুষকে পাঠাইতে পারেনি। যারা গবেষক আছে, বিজ্ঞানী আছে। সব দেশ থেকেও তো হ্যাঁ। যাইতে পারেনি। তাইলেও মোটামুটি ৬৯ সালে মানে যখন একটা আবিষ্কার হয়, এটা আবিষ্কার হওয়ার পরে মানুষের ভিতরে এই ধরনের কিন্তু হয়ে যায়। তার মানে এত সহজও না সবগুলা ব্যাপার। আ মানে প্রেডিকশনটা বেশি করে। এটার হ্যাঁ, কথার মানে মূল পয়েন্টটাই ছিল মূল এটা যে পয়েন্টটা প্রেডিকশন হইতেছিল মানুষ যে বড়, বড় করে ফেলছে। হ্যাঁ, ওভারওয়েলমড হওয়ার কিছু নাই। মানে কোন হ্যাঁ, একটা ইনভেনশন আসলো, মানে চাঁদে আজকে গেছে, আচ্ছা তাইলে আজকে চাঁদে গেছে ৫০ বছর পরে তো আমরা চাঁদে জায়গা জমা মানে কেনাকিনি শুরু হয়ে যাবে হ্যাঁ। বা ওখানে না, বসবাস করা অনেকে তো শুরু হয়ে বাংলাদেশ যাবে। থেকেও চাঁদের জমি কিনছে। তারপরে রিপোর্টে দেখলাম। যেমন মার্সে যাওয়ার ব্যাপারে এখন ইলন মাস্ক চেষ্টা করতেছে। ওকে ফাইন, দ্যাটস তার মতো সে করতেছে। বাট এটাকে নিয়ে এত ওভারওয়েলমড হওয়ারও কিছু নাই যে আচ্ছা আমরা তাহলে মার্সে চলে যাব। ওকে দ্যাটস হি হ্যাজ অ্যান অ্যাম্বিশন, ডিফারেন্ট কিছু করার চেষ্টা করতেছে। সেটাকে আমরা শ্রদ্ধা করতেই পারি। বাট আমাদের আরো অন্যান্য অনেক কনসার্ন আছে। হ্যাঁ? অনেক জিনিস আছে। এটাকে নিয়ে এত ওভারওয়েলমড হওয়ার কিছু নেই। এই চ্যাপ্টারটা এটাই বুঝাইছে। বলছে যে আমরা বর্তমানে কিন্তু কিছু টেকনোলজি আছে যেটা অনেক আগের ইনভেনশন। অনেক হ্যাঁ, হ্যাঁ। শতক ধরে অ্যা বেঁচে আছে। ঠিক আছে? তো টেকনোলজি যেগুলা নতুন আসে সেটা দিয়েই যে সবকিছু চেঞ্জ করা হয়ে যাবে তা না। কিন্তু বরং একটা টেকনোলজি যেটা অনেকদিন টিকে সেটা আরো অনেকদিন টিকার একটা প্রবণতা থাকে। এখানে কিছু হ্যাঁ, উদাহরণ দিছিল। আমার একটু স্লাইডটা দিও। আচ্ছা আমি দিচ্ছি। যে আচ্ছা ওই উদাহরণটা এখানে নাই। ওই স্লাইডটা আমি জানি না আচ্ছা আমি হয়তোবা তাহলে উদাহরণগুলি একটু বলি। যেহেতু মানে আপনার স্লাইডটা মিসিং বললেন। হুম, এখানে অনেকগুলি মানে আবিষ্কারের কথা ছিল। যেমন ৫,০০০ বছর আগে হ্যাঁ, ওই যে মানুষ প্যান্ট পরা মনে হয় ১ম শিখছে। হ্যাঁ। ওটা বলছে। আর ওটা মানে জার্মানিক ট্রাইবস শুরু করছিল। কিন্তু এটা অনেক বছর আর আগে। মানে ওই ইনফরমেশন না গুলা ৫,০০০ দেখলে না আমরা ৭৫০ বিসি। আর ৫,০০০ বছর আগে যে বলছে যে ৭৫০ বেশি কি তাও তো ৩,০০০ চেয়ার প্রায় ৩,০০০ হ্যাঁ, বছর। পরে এই ২ টার কথাই আছে। এত বছর আগে ছিল। এটা কিন্তু হুম, চেঞ্জ হয় নাই। মানে নতুনত্ব হারায়া যায় নাই। ওই নতুন এখনো আছে। মানে চেয়ার মানুষ এখনো ব্যবহার করে, প্যান্ট মানুষ এখনো পরে। তবে আচ্ছা। এইখানে মানে এটা বলতে চাইছে শেষে, এইখানে আমি একটু একমত না এটা এই লেখকের সাথে। যেখানে বলছে যে "Nothing has changed" মানে একটা লাইন আচ্ছা, এরকম হ্যাঁ। লেখছে "Nothing has changed" না ওই মানে এইটা হ্যাঁ, ২ টাই যে ওভারল্যাপ করতে না করতে গিয়ে বেশি কথা বলা হয়ে গেছে। ডেফিনিটলি অনেক চেঞ্জ আসছে। অনেক চেঞ্জ হ্যাঁ, আসছে। মানে এবং আমি যেটা এইবার অনেক হ্যাঁ, বড়, বলো। বড় চেঞ্জ আসছে। যেমন ইন্টারনেট। হুম। ইলেকট্রিসিটি এটা অনেক বড় একটা চেঞ্জ। ইন্টারনেট আরেকটা বড় চেঞ্জ। এআই আরেকটা বড় চেঞ্জ। এআই তো রেভোলিউশনারি চেঞ্জ হ্যাঁ, আরকি। এআই ডেফিনিটলি ইজ এ হিউজ চেঞ্জ ওই সেন্সে। হ্যাঁ, আচ্ছা আমি ওগুলো একটু এপক একটা মেকিং ব্রেক একটা ব্রেক নিই, হ্যাঁ? একটা ব্রেক আচ্ছা নিই। ঠিক আছে। সো উই আর ব্যাক এগেইন। আচ্ছা আমরা যেটা বলতেছিলাম যে ওই লেখকের সাথে আমরা কোথাও, কোথাও একমত না। যেখানে বলা হয়েছে "Nothing has changed" এরকম কিছু না। আমরা হুম, আলোচনা করলাম যে ইন্টারনেট এর আগে ইলেকট্রিসিটি, ইন্টারনেট অ্যান্ড এআই এই ৩ টা জিনিস তো মানে এপক মেকিং ইভেন্টস হুম। মানে পৃথিবীর জন্য। হ্যাঁ, তাইলে ডেফিনিটলি। হয়তোবা হ্যাঁ, ফিজিক্যালি চাঁদে যাওয়ার ব্যাপারটা এত সহজ হয় নাই। অন্য একটা গ্রহে যাওয়ার ব্যাপার এত সহজ হয় নাই। বা যেহেতু হ্যাঁ, ওই কিছু ব্যাপারে আমাদের প্রেডিকশনস অনেক বেশি থাকে। সো ওইগুলাতে ওভারওয়েলমড হওয়ার কিছু নেই। বাট একবারে সেটাকে ডিনাই করারও কিছু নেই। হ্যাঁ, যে কিছুই হইতেছে না, প্রোগ্রেস হচ্ছে না। ডেফিনিটলি উই হ্যাভ প্রোগ্রেসড আ লট। তো সেটাই। এটাই। হ্যাঁ, তুমি তোমার পরের চ্যাপ্টারে শুরু করতে পারো তাহলে। আচ্ছা। পরের চ্যাপ্টারটা নাম হচ্ছে এফোর্ট জাস্টিফিকেশন। মানে এফোর্ট জাস্টিফিকেশনটা জিনিসটা কি? এখানে একটা চিত্রতে আমরা যেটা দেখতে পারতেছি, একটা হয়তো ডায়মন্ড বা প্রেশাস একটা জিনিস। এটার জন্য আমরা মানে যে পাথর এখানে যে একজন আ
মানে অফিসিয়াল পোশাক পরা একজন মানুষ হয়তো সে এখন ওটা করতেছে। এটার মানে যতটুকু বোঝা যায় যে একজন মানুষ হয়তো ক্যারিয়ারে উন্নতি করতে চায়, কিন্তু মানে এইভাবে কাজ করতেছে, এফোর্ট দিয়ে ফেলছে, 10 বছর কাজ করলো এক ফিল্ডে, এখন অন্য কোনো ফিল্ডে যেতে চায় না। কেন যেতে চায় না? সে মনে করে যে এফোর্ট দিয়ে ফেলছি, এটার ভিতরে আমি হয়তো ইমপ্রুভ করব, কিন্তু হুম, যদিও এখানে কোনো জেম নাই, হুম। মানে গ্রোথটা হয়তো নাই। আচ্ছা। মানে মূল কথা এই জায়গায়, এই টপিকটার। এত এফোর্ট দিছি তাহলে আরো এটা দেই, রেজাল্ট মানে হবে। মৃত্যুর আগ পর্যন্ত অথবা আমি শেষ বয়স পর্যন্ত দিই, এটা আর কি। এখন এফোর্ট জাস্টিফিকেশনের বিষয়টা একটু বলছে, যেমন when you put a lot of energy into a task you tend to over value the result। মানে যখন আমরা একটা জিনিসে অনেক এনার্জি, অনেক সময় এগুলি দেই, তখন এটাকে ভ্যালু বেশি দিই। হুম, যেমন ফুটবলের ক্ষেত্রে একটা দলকে অনেকে মানে ফেভারিট দল হিসেবে দেখে, ওটার জন্য ওই দলের খেলা দেখে সব সময়, বা ওই দলের খবর রাখে। এখন অন্য দল যদি ভালো হয়, তারপরও বলবে যে আমার দলই ভালো। সে হ্যাঁ। চিন্তা করবে না। এফোর্ট হ্যাঁ, তুমি জাস্টিফিকেশন, কারণ আমি এই এফোর্ট দিছি এই দল। হ্যাঁ, হ্যাঁ, তুমি এই উদাহরণটা দিলে না, এটা আমি যদি বলি একটু রিলেট করি। সো মানে এ ফুটবল খেলা হইলে যেমন ধরো আর্জেন্টিনার প্রতি একটা, আমি যে আর্জেন্টিনা সাপোর্ট করতাম শুরু থেকে। এখন খেলাধুলা আমি একদমই করতাম দেখি ব্রাজিল, এখন করি না। হ্যাঁ, একদমই দেখি না। কিন্তু ওই তারপরেও ছোট, ছোট রিলস আসলে যখন দেখি যে আর্জেন্টিনার একটা টিম ভালো করতেছে, এখন অনেক প্লেয়াররা চিনিও না হয়তোবা। হ্যাঁ, ২-১ টা ছাড়া। এই তখনও মানে অটোমেটিক্যালি মনে হয় আচ্ছা এটা একটু ভালো খেললে ভালো হইতো। ঠিক আছে? হ্যাঁ, এই এটা হারলো কেন? মানে অটোমেটিক সেটা চলে আসে। এই তুমি যেটা বললা আরকি ওই এফোর্ট ছিল। একটা সময় অনেক বা এখন যদি রিলস আসে খেলাধুলার মধ্যে ওই যে ক্রিকেটটা আমি একটু দেখি। একটা সময় গেছে অনেক ক্রিকেটের পিছনে অনেক সময় ব্যয় করতাম। দিনের পর দিন খেলা দেখতাম। হুম? বা আমার এখন মনে আছে, যদি আমি তো 5 দিনের টেস্টও দেখছি। ওরা লাঞ্চে গেলে আমি লাঞ্চে যেতাম। আচ্ছা। যদিও ওই যে ওটা স্কুল খোলা থাকার সময় দেখতে পারতাম না, শীতের হ্যাঁ, সময় যখন বন্ধ দিত তখন খেলা থাকলে 5 দিন দেখতে পারতাম। মানে খেলা নিয়ে এত সিরিয়াস, টেস্ট সো খেলা 5 দিন দেখতাম। তো এখন যেটা হয় ওই যে মাঝে, মাঝে আসলে আচ্ছা ক্রিকেট খেলা মানে একটু দেখি। এই একটু রিলস দেখলে ভাল লাগে। অনেকে চিনিও না। বাংলাদেশের হয়তোবা ন্যাশনাল টিমে এখন ১১ টা প্লেয়ার তো চিনব না। হয়তোবা ২, ১ টা, ৩ টা, ৪ টা এরকম চিনতে পারি। অ যাই হোক মানে এটাই ব্যাপারটা হচ্ছে এরকম। তারপরেও ওই এফোর্ট এর একটা টান থাইকা যায়। মনে হয় হ্যাঁ, ওটা আচ্ছা তাহলে আমি যদি একটু প্রশ্ন করি, ওটা থেকে আপনি বের হলেন কিভাবে? মানে এফোর্ট জাস্টিফিকেশন বায়াস থেকে এটা উম আপনার মানে কিভাবে বের হলেন? এটা একটু বলেন তাহলে। মানুষ রিলেট করতে পারবে। আচ্ছা এটাতে আমি পইড়া কি বের হইছি কিনা মানে একটা সময় ওইটা পুরাপুরি বের হওয়া উচিত। আ খেলাধুলাটা আমার লাইফের সাথে তো কোনোভাবে অ্যালাইন করে না। এখন এফোর্ট দিছি, ওইটা তো মানে কি বলে? ওই এফোর্ট থেকে তো ওই যে তুমি যেটা বললা, জেম তো নাই সেখানে কোনো। হুম, যেহেতু জেমটা নাই, আমার সাথে আমার লাইফ ওরিয়েন্টেড না। এই কারণে আর ভালো লাগে না। আমার কাছে এখন আগে একটা সময় ছিল মানে এটা নিয়ে গল্প করতেও ভালো লাগতো। এনালাইসিস করতেও ভালো লাগতো। এখন হ্যাঁ, মনে হয় যে না এগুলো আমি যেটা করতেছি একটু চিন্তা করতেছি ওই সময়টাই নষ্ট হচ্ছে। কারণ এটা আমার হ্যাঁ, লাইফে আর কোনোভাবেই ইমপ্যাক্ট ফেলবে না। হ্যাঁ, আমি নিজে খেলতে গেলেও ভালো। কিন্তু খেলা দেইখা সেটাকে নিয়ে আলোচনা করা it doesn't connect to my life anymore। খেলতে গেলে ভালো। আমার এক্সারসাইজ হইতেছে, আমি ফ্রেন্ডদের সাথে এটা নেটওয়ার্কিং হইতেছে। ৪ জন মানুষের সাথে কথা হইতেছে। আমি মনে করি ওইটা ইটস বেটার দ্যান ওয়াচিং মানে স্পোর্টস। গেম। হুম। হ্যাঁ। তো এটার থেকেই মানে ওইভাবে চিন্তা করতে, করতে হয়তো দেখছেন যে ভ্যালুটা আমার এই জায়গায় মানে নাই, কতটুকু হ্যাঁ, আসতেছে। এটা আমার থেকে লাইফের রিটার্নটা সাথে কি? ভ্যালু ওটা কোনো ভ্যালুই এড করতেছে না। হ্যাঁ, এই কারণে হয়তো আপনি আস্তে, আস্তে এটার খেলাটা দেখা হয়তো রিলস বা হাইলাইটস এগুলি একটু দেখেন হ্যাঁ, পরজীবী। এখন পুরা খেলা বলা যায়। দেখার তো টাইম নেই মানুষের। আচ্ছা, তাহলে আমরা মানে এটা তো আপনারটা ছিল আচ্ছা না? এটা আরেকটা টপিক। ওই টপিকটা জাস্ট অতটুকুনি ছিল। তুমি যে এটা না, তোমার আমি টপিকে আলোচনা আমি তো করছিলাম। বলতেছিলাম। হ্যাঁ, সরি তোমার হ্যাঁ, টপিকে আমি এড করছিলাম। হ্যাঁ। তারপরে যেমন এমবিএ স্কুলের কথা আছে, যে এমবিএ স্কুলস বলতে আমরা ইউনিভার্সিটি বাংলাদেশে চিন্তা করতে পারি। যারা হুম, বিবিএ বা এমবিএ ইয়ে পড়ায় বা বিএমএ এগুলি পড়ায়। এখন এমবিএ স্কুলের যে কথা, এফোর্ট জাস্টিফিকেশনের সাথে এটা মিল আছে। যেমন আ অনেকে তার সার্টিফিকেটটা বা
তার যে ডিগ্রিটা যে সে অর্জন করছে এমবিএ, সেটাকে এভাবে জাস্টিফাই করে যে এটার ভিতরে আমার অনেক মানে কাজ করতে হয়েছে, এটা নিয়ে আমার অনেক মানে কি বলে পেপার ওয়ার্ক করতে হয়েছে, অথবা থিসিস লিখতে হয়েছে, অথবা আহ, আমার প্রেজেন্টেশন দিতে হয়েছে, এটার জন্য আমার কিছু রিসার্চ করা লাগছে, যদিও ওইটা আমাদের নাম্বার পাওয়ার জন্য ছিল, হুম, রিয়েল লাইফের জন্য এতটা ছিল না, প্র্যাকটিক্যালিটি এতটা ছিল না। তো ওইটাকে দিয়ে জাস্টিফাই করে যে আমরা মানে আমার এমবিএটা অর্থিত ছিল হুম। বেশিরভাগ। মানে এখানে আরেকটা প্রশ্ন ছিল, যেমন না এখানে ছিল নাকি, আচ্ছা পরের একটা প্রশ্ন ছিল যে আমরা এখানে মূলত টাইম ইনভেস্ট করি, এই কারণে আমরা এটাকে ভালো বলি, হুম। টাইম ইনভেস্ট করার কারণে এটাকে আমরা অন্য কাউকে রেকমেন্ডও করি। কিন্তু যদি আমরা রিয়েলি বা ক্রিটিক্যালি থিঙ্কিং করি, আহ, আপনাকে জিজ্ঞেস করি ভাই, আপনার তো এমবিএ এখন করতেছেন, আপনার এমবিএটা কি আরেকজনকে কেউ মানে অন্যদেরকে কি রেকমেন্ড করবেন কিনা? এটা একটু এটা পার্সোনাল হয়ে গেল। না, পার্সোনাল না, এটা আসলে আমার টু ওয়ে আনসার। এটা হ্যাঁ, অলওয়েজ ভ্যারি করে যে আসলে ওটার পারপাসটা কি, এমবিএ বা মাস্টার্স ডিগ্রি করা। না শুধু ধরেন একটা হইলো, ধরেন আপনি বাইরে আছেন, এটার হয়তো কোনো একটা ট্রানজিট হিসেবেও দেখতে পারেন, চিন্তা করতে পারেন, হুম। ওটা আলাদা। কিন্তু আমি ধরেন বাংলাদেশের পার্সপেক্টিভে মানুষ তো এটাকে ক্যারিয়ার বাং- অপরচুনিটি হিসেবে না, দেখে। বাংলাদেশের পার্সপেক্টিভ না, ক্যারিয়ার অপরচুনিটিতে বর্তমানে অ্যাটলিস্ট এখন, একটা সময় ছিল যে মানুষ ডিগ্রিকে ভ্যালু করতো, হুইচ ওয়াজ রং দো। এ কারণে এখন ডিগ্রির ভ্যালু কিন্তু নাই। হ্যাঁ, মাস্টার্স ডিগ্রি কেউ করুক বা না করুক, ইটস ইররিলেভেন্ট। বর্তমান যেই বিশেষ করে অ্যাডভান্স ওয়ার্ল্ডে বা টেকনোলজি ওরিয়েন্টেড যেই ফিল্ডগুলো থাকে সেখানে ইটস অল অ্যাবাউট ইউর স্কিলস। এখন এটা কিভাবে আসলে ইট ডাজন্ট ম্যাটার। হুম, ডিগ্রিটা ইটস টোটালি ইররিলেভেন্ট। আমি যদি একটা উদাহরণ দিই, আমার একটা স্টুডেন্ট আছে, ও মানে পড়ার জন্য পড়তেছে ফিলোসফি, হ্যাঁ? হুম, কিন্তু সে এসইও এক্সপার্টস হয়ে গেছে অলরেডি, এবং মোটামুটি আমি যেটা শুনলাম একটা টিমকে লিড করতেছে। হুম? যাক ভালো। ম্যানেজারিয়াল রোল প্লে করতেছে। সো হি ডাজন্ট ইভেন গ্র্যাজুয়েট। ঠিক আছে? সো এখনো গ্র্যাজুয়েশন কমপ্লিট করার আগেও কিন্তু সে একটা হয়ে গেছে। কিন্তু আমাদের ভিতরে একটা থট কি ছিল? এটা কিন্তু বাংলাদেশের অ্যা একটা ছেলের কথাই বললাম। আমার শুনে খুব হ্যাঁ, ভালো হ্যাঁ, লাগলো। আমার স্টুডেন্ট ছিল। এখন মনে হয় ওর 2nd ইয়ার, অনার্স 2nd ইয়ার রানিং প্রবাবলি। আচ্ছা, সো ব্যাপারটা হচ্ছে, অ্যাম আমাদের, আমরা কিভাবে বিল্ট আপ হইছিলাম বা এখনো অনেক মানুষের ভিতরে এই নোশনটা হয়তোবা আছে, পড়াশোনা করো, এই সার্টিফিকেটটা নাও, তারপরে অন্য একটা জবে যাও। কিন্তু কয়জন সার্টিফিকেট হোল্ডার জব করতেছে? কোয়েশ্চেন একটা। যদি সার্টিফিকেট আমাকে কোয়ালিফাইড করতো, তাহলে প্রত্যেকটা সার্টিফিকেট হোল্ডার একটা ভালো জব করতো। একদম হ্যাঁ, সিম্পল একটা লজিক। সো ইট ডাজন্ট হ্যাভ এনি রেলেভেন্ট রিলেশনশিপস, অথবা এটার সাথে কোনো কোরিলেশন নাই জব ফিল্ডের অথবা বিজনেসের। এটা এই আমি তো মানে, কিন্তু এর মানে এটাও আমি বলতে চাই না ইটস ইররিলেভেন্ট টোটালি। হুম? হুম, কিছু, কিছু রিলেভেন্ট পয়েন্ট তো আছে। যেমন কেউ যদি মাস্টার্স করতে চায়, অ্যা মানে এটা বলার অনেক, যেমন আমি যদি বলি আমার মাস্টার্সটা, তুমি যেমন একটা পয়েন্ট করলা আমরা এখন বিদেশে একটা মাস্টার্স করতেছি। মেক্সিমাম ক্ষেত্রে এটা একটা ট্রানজিট হিসাবে ইউজ করে মানুষ। কিছু, কিছু হুম, ক্ষেত্রে এটা সেকেন্ড ওয়ে অফ লার্নিং। যেমন আমার কাছে মনে হইতেছে যে না, এখন এই মাস্টার্স ডিগ্রিটা কি আমি কাউকে রেকমেন্ড করব? এটার অনেকগুলা অনেক ডিপ আনসার আছে। সো বেটার আ একটা মানে নতুন কিছু করতে চাইলে আমি, যেমন এখানে এখন ডেনমার্কে আছি। আমি যদি মাস্টার্স ডিগ্রিটা না করতাম, হয়তোবা এখানে আসার কোনো অল্টারনেট ওয়েও আমার ছিল না। সো ওইটা একটা রিজন। এই কারণে এটা আমার একটা ইয়া। বাট এই শিক্ষাটা আমাকে কিছু দিতেছে। আমার কাছে মনে হয় হ্যাঁ, আমি এখানে কিছু শিখতে পারছি, যেটা আমার আগে ছিল না। ওই সেন্সে এটা ভ্যালু এড করছে। বাট হুম, আম ঐরকম আহামরি ভ্যালু এড যে করছে তাও না আবার। আমি যদি একটু একটু এখানে একটা ব্যাপারটা দেই, কারণ স্কিল গুলা, এটা ইম্পোর্টেন্ট কথা। আমি এটা একটা রিসার্চ কোর্স করতেছিলাম একটা ভাইয়ের কাছে। অ্যাম বাংলাদেশি ওরিয়েন্টেড। তো দেখা গেছে হুম, আমি ওইখান থেকে আমার ইউনিভার্সিটিতে আমি যা শিখতেছি, হ্যাঁ? তার চাইতেও আমি অনেক ইম্পোর্টেন্ট জিনিস ওইখান থেকে শিখতে পারছি। যেটা আমি ইউনিভার্সিটিতে পাইনি। সো এই সাপোজ রিসার্চ করাটা হচ্ছে মেইন জিনিস। এটা যদি কেউ ইউনিভার্সিটিতে না গিয়েও শিখতে পারে, তাহলে তার ঠিক আছে। এইটা স সমস্যা নেই। ইউনিভার্সিটি যাওয়াটা দরকার নেই।
এবং সেই স্কিলটাকে যদি ইউটিলাইজ করে তাহলে সে এখান থেকে ভালো একটা ফিডব্যাক পাবে। কিন্তু সোসাইটিরও একটা ব্যাপার আছে তো, ইন্টারন্যাশনাল এখন পলিটিক্যাল কিছু রুলস থাকে। এখন আমাকে কেউ তো, আমি রিসার্চ শিখতে চাই দেখে কিন্তু আমাকে ভার্সিটিতে কেউ শিখতে দিবে না। আমার যেমন অনেক অনেক বাংলাদেশে অনেক অ্যাপ্লিকেশন, অনেক মানুষ অ্যাপ্লিকেশন করে, কিন্তু এখানে সবাই কিন্তু সুযোগ পায় না। তার একাডেমিক ব্যাকগ্রাউন্ডের একটা ব্যাপার থাকে, প্রিভিয়াস নলেজের একটা ব্যাপার থাকে। সো এই দিক থেকে আবার মানে কেউ যদি ওই ধরনের যদি শিখতে চায় তাহলে ঠিক আছে। এখন এটা খুবই, ইটস নট লাইক আমি বইলাও দিতে পারবো না পড়াশোনা ইটস নট ইম্পর্টেন্ট এট অল, মানে এই যে এমবিএ ডিগ্রিটা। হ্যাঁ, এমবিএ ইজ ওভার হাইপ থিং, এটা কোনো ডাউট নেই। এমবিএ ইটস অ্যান ওভার হাইপ থিং। বিশেষ করে বাংলাদেশে যে এমবিএ গুলা হয় সেগুলো তো ম্যাক্সিমামই ওভার হাইপ, এটার কোনো প্রয়োজন নেই। ইভেন সরকারি চাকরি, মানে সর্বোচ্চ পর্যায়ের চাকরি বিসিএস পাইতেও কিন্তু এমবিএ লাগে না, কিন্তু সবাই এমবিএটা করে। ঠিক আছে, এমনি ট্রেন্ড, তাই আর কিছু না। হ্যাঁ, তাহলে এরপরে কি ছিল দেখি। আচ্ছা, রেকমেন্ডেশনের যে বিষয়টা একটু এলাবোরেট করলেন, আর পরের চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, তাহলে আপনারটা দিন। আচ্ছা, আমার 4 নাম্বারে যে টপিকটা হইতেছে অল্টারনেটিভ ব্লাইন্ডনেস। হ্যাঁ? সো হ্যাঁ, এই কনসেপ্টটা হইতেছে যে আমরা যদি অল্টারনেটিভ ব্লাইন্ডনেস এ ভুগি, উই সি জাস্ট 2 অপশনস টু ডিসাইড ফ্রম। মানে আমাদের চোখে আমরা ২ টা মাত্র অপশন দেখি যে অপশন এ নিতে হবে, নাহলে এটার অপশন এ এর এগেইনস্ট অপশন বি আছে। কিন্তু অ এটার বাইরেও আরো অনেক অপশন থাকতে পারে। একটু একটু একটা ঘটনা বললে হয়তোবা জিনিসটা এই একটু ক্লিয়ার করা যাবে। এ ওই এই রাইটার একটা ঘটনা শেয়ার করছে। একজন মানুষ, একজন তার একটা টিউমার হইছে। তো কিছুটা ক্যান্সারাস। এখন তাকে ২ টা অপশন দিছে যে এই টিউমারটা আম চিকিৎসা অত না করলেও সমস্যা নেই। নরমাল মেডিকেশন দিয়ে যদি কেউ চিকিৎসা করে তাইলে আপনি আগামী ৫ বছর পর্যন্ত এটা সাস্টেইন করবে। ৫ বছর পরে সিরিয়াস অবস্থা হবে, তখন হয়তো মারা যাবেন। ৫ বছর পর্যন্ত ইউ উইল স্টে, নট ডাই। নট ডাই। আর আরেকটা অপশন আছে, আ যে আপনি সার্জারি করতে পারেন, কিন্তু এটার চান্স আছে 50% যে আপনি মারা যাবেন। বর্তমান ইন দ্যা সময়ে। টাইম। বর্তমান সময়ে এটা এখনই করতে হবে সার্জারি করলে। ঠিক আছে? সো এই ২ টা অপশনের ভিতরে আপনি কোনটা চুজ করবেন? তো এখন মানুষ আ ২ টার হয়তোবা চিন্তা করতেছে যে না, ৫ বছর পরে মানে এবার ওটা যদি হয় সে কিউর হয়ে যাবে। আ এই ক্ষেত্রে মানে অপারেশনটার ক্ষেত্রে কিওর হবে এটা বললেন? হ্যাঁ, অপারেশনটা করলে কিউর হয়ে যাবে। ৫ বছর পরে আর হুম, মারা যাইতেছে না। তো অনেকের টেনডেন্সি থাকে তাহলে আমি এটা রিস্ক এখনই নিবো। ৫ বছর পরে হ্যাঁ, আমি তো মারা যাইতেছি। তাহলে আমি এখনো যদি বাইচে যাই, আমি তো সারা জীবন বাইচেই গেলাম। ঠিক আছে? হ্যাঁ, বাট এখানে এটা অ্যা ব্যাপার হইতেছে কি, এখানে রাইটার বলতেছে না, ইটস এ রং ডিসিশন। অ্যা কারণ অনেকগুলা ক্ষেত্রে অ্যা এই যে আমি যদি ৫ বছরের সিদ্ধান্ত নেই অ্যা এই মেডিকেশনের, আমি আজকে সিদ্ধান্ত নিলাম 50% চান্স নিয়ে ফেলতেছি আমি মারা যাবো। কিন্তু আমি যদি অপশন এ তে থাকতাম, হইতে পারতাম না। এইভাবে এই চিন্তাটা ওই যে ব্লক করে দেই না? আমার কাছে আমি চিন্তা দেখি আমি বাঁচতেছি অথবা মরতেছি। কিন্তু এর বাইরে আরো অল্টারনেট ওয়ে দেখাইতেছিল যে আমি যদি এখন মেডিকেশন শুরু করি, চিকিৎসা ব্যবস্থা যেভাবে উন্নত হচ্ছে, ১ বছর পরে এটার ট্রিটমেন্ট বাইর হয়ে যেতে পারে। হ্যাঁ, যে অবস্থায় হোক না কেন। আর আ আমি যদি 50% চান্সই নিয়ে নিলাম আজকেই, মানে আমি একটা অ্যাক্সিডেন্টের চান্স নিয়ে নিলাম। হ্যাঁ, যে আমি ইচ্ছা করে একটা গাড়ি দিয়ে হয়তোবা কোনো একটা লাগাই দিলাম, এবার বাঁচতে বাঁচলাম, না বাঁচতে না বাঁচলাম। কিন্তু আমি চিকিৎসাটা যদি কন্টিনিউ করি, ২ টা বছর ধৈর্য ধরি, হয়তোবা এর মাঝখানে আরো ব্যবস্থা হয়ে যেতে পারে। এই হুম। চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন হতে পারে, এটা ট্রিটমেন্ট চলে আসতে পারে। সো এটা একটু যদিও মানি কি বলে? আ আ এই কি এ কি এ একটু টাফ মানে এখানে ডিসিশন হতে পারে অনেকের জন্য, টাফ অনেক ডিসিশন। হ্যাঁ, টাফ ডিসিশন হতে পারে। আ বাট উনি বলতেছে মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা অল্টারনেটিভ ব্লাইন্ড এ যেন না পড়ে যাই। মানে এটার হ্যাঁ, একমাত্র মানে ২ টা সলিউশন, অপশনে যাতে না থাকি। হ্যাঁ, এটার 3rd যাতে একটা আরো অপশন অপশন। থাকতে পারে। হ্যাঁ, এবং এটা হয়। এটা অনেক রোগীরই তো চিকিৎসা থাকে না। কদিন পরে চিকিৎসা বের হয়ে যায়। আর আমি তো আজকেও উম এখন সাপোজ আমি ধরো একটা উদাহরণ দিলাম। আজকে আমি এই চিকিৎসা নিলাম। সার্জিক্যালি বেঁচেও গেলাম। কিন্তু পরে আবার ২ দিন পরে তো মারা যেতে পারি। সো
আর হ্যাঁ। ৫ বছর পরে যে মারা যাবো সেটাও তো অনেক ঘটনা দেখা গেছে, মানুষ ডক্টররা প্রেডিক্ট করে যে তার আর ৩-৪ বছর আছে। কিন্তু মানুষজন ৭-৮ বছর, কারণ বডিরও তো একটা এই কি বলে রিকভারি ওয়ে আছে। গ্রোথ থেকে হুম, প্রিভেন্ট করা, টিউমার গ্রোথ প্রিভেন্ট করার অনেক যেটা আমরা আননোন, আমরা তো সবকিছু জানি না। ঠিক আছে? এটা সবই তো প্রেডিকশন। হুম, সো লট অফ থিংস মে হ্যাপেন। এই জায়গায় হাই রিস্ক যে ডিসিশন সেগুলো না নিতে বলা হয়েছে মূল কথা। 50% রিস্ক ইজ এ ভেরি রিস্ক থিং। এটা না নিতে বলা হয়েছে। হ্যাঁ, এখানে অ্যাম উম আচ্ছা, এখানে ওইটারই ব্যাখ্যা দিচ্ছি আমি যেটা বললাম। সো হুম, এই আরো মানে এরকম ডিসিশন মেকিং এর ক্ষেত্রে যদি আমরা পড়ে যাই, মানে আমরা যেন অন এর অন্য কোনো অপশনের প্রতি অন্ধ না হয়ে যাই। মানে আমাকে এমবিএ করা বলা হইছে। সাপোজ এমবিএ করো নাইলে ক্যারিয়ার শেষ। পড়াশোনা, হ্যাঁ, এই তোমার যদি ওই উদাহরণটা দেই। অ্যা এরকম কিছু হয় না। এমবিএ না করলেই যে জব হয় না তা না। বা পড়াশোনা না করলেই যে লাইফ শেষ হয়ে যায় তা না। অল্টারনেট অনেক অপশন থাকে। হুম। পড়াশোনা না মানে ওই করলেও জিনিসটা হলো একাডেমিক পড়ালেখার কথা বললেন। পড়ালেখা না হ্যাঁ, করলে আবার বেশি দূর আগানো একাডেমিক যায় এর না। কথা বললাম, হ্যাঁ। না ওই মানে আমাদের এটা বলার উদ্দেশ্য হইতেছে ওই আমাদের দেশে প্রচলিত একটা ধারণা আছে না? যেহেতু এমবিএ নিয়ে কথা বলা হুম, হইল, হ্যাঁ? অনেকে চিন্তা করে যে এই মনে করো গ্র্যাজুয়েশন শেষ হইছে, ইন্টারমিডিয়েট পাস করছে, অনেকে পাবলিক ভার্সিটিতে চান্স পায় নাই। তখন তারা চিন্তা করে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে পারবে না টাকার অভাবে। তখন চিন্তা হুম, করতে পারে যে মানে আমার লাইফ এখানেই শেষ। ঠিক হুম, আছে? এই সিচুয়েশনটা দিলাম, এখন হয়তোবা অনেকে রিলেট করতে পারবে। বাট ইটস নট লাইক দ্যাট। মানুষ পড়াশোনা এইচএসসি কমপ্লিট করার পরেও তারা অনেক হাইলি ওই একাডেমিক একটা ব্যাচেলর ডিগ্রি ছাড়াও অনেক হাইলি কোয়ালিফাইড হতে পারে। আর আমাদের হ্যাঁ, অনেক ক্ষেত্রেই সেটাই। দেখা আছে আমাদের কোয়ালিফিকেশন একদিকে, একাডেমিক ডিগ্রি একদিকে, আর একেকজনে একেক ফিল্ডে শাইন করতেছে। কেউ হুম, স্ট্যাটিস্টিক্স পড়ছে। আমি যদি মানে এখন অনেক উদাহরণ দিতে পারি। কেউ স্ট্যাটিস্টিক্স পড়ছে, কিন্তু এখন সে কৃষি বিজনেস করতেছে। যেমন প্রিমিয়াম আ আ বাংলাদেশে একটা কোম্পানি আছে। বাবা একটু এটা চার্জ চলে গেছে। আ একটা প্রতিষ্ঠানের কথা বলতেছিলেন। প্রতিষ্ঠানের কথা বলছিলাম, প্রিমিয়াম ফ্রুটস বাংলাদেশ। তো ওইখানে উনি পড়াশোনা করছে স্ট্যাটিস্টিকস এ। বাট এখন সে কিন্তু কৃষি ব্যবসা করতেছে। হুম, হ্যাঁ? এবং একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হয়ে গেছে। আমি ওই যে আমার স্টুডেন্টের কথা বললাম, সে পড়াশোনা করতেছে ফিলোসফি নিয়ে। সে এখন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হয়ে গেছে। তো এরকম হাজারো মানুষ আছে। হ্যাঁ? পড়াশোনা করতেছে এক করছে এক ফিল্ডে, তার গ্র্যাজুয়েশন এক ফিল্ডে। সে আ লাইফ লিড করতেছে আরেক ফিল্ডে। আরেক তো ফিল্ডে, হ্যাঁ। হুম। সো এট এট এটাই তো হওয়া মানে লাইফ এটাই তো ডিফারেন্ট। হয় বাস্তবে। হ্যাঁ, বাস্তবে তাইলে এটাই আমরা হচ্ছে। আবার আমাদের একটা ভুল ধারণা আছে যে কেউ যদি ধরেন কি বলে অ্যাকাউন্টিং এ যদি অনার্স মাস্টার্স করে তাহলে সে হুম। অ্যাকাউন্টিং এর বাইরে কেন বলতে পারবে? তার তো ওই ফিল্ডের নলেজ নাই অন্যান্য ফিল্ডের। হ্যাঁ, ওইটা ভুল ধারণা। কমপ্লিটলি ভুল ধারণা। হ্যাঁ। আচ্ছা, তাইলে এরপরে আমরা দেখি। আপনার স্লাইড থেকে কি আর নাই না? না, এটা নাই, শেষ। তোমার আচ্ছা, তাহলে আরেকটা আমার স্লাইড। পরের যেটা টপিকটা ছিল এটা হলো এক্সপেকটেশনস। এক্সপেকটেশনস আর রিয়ালিটির ভিতরে আমরা এটা মানে দেখবো, একটা সম্পর্ক আছে এটা দেখবো। যেমন এটা একটা ছবি, মানে জিনের একটা ছবি, ডিএনএ। এখানে কি বলা হয়েছে যে প্লেসিবো ইফেক্টের কথা বলা হয়েছে। এটা দিয়ে আর কি 1/3 পেশেন্টদের এটা দেওয়া হয়। মানে হয়তো কোনো ট্রিটমেন্ট যখন কাজ করে না 1/3 পেশেন্টদের ভিতরে পেশেন্টদেরকে প্লেসিবো ইফেক্টের মাধ্যমে চিকিৎসা করানো হয়। মানে বলা হয় যে এটার আপনার মানে ওষুধটা এটাই, কিন্তু আসলে না। তাদেরকে আর হুম, কি সান্ত্বনা দেওয়া হয় অথবা তাদেরকে পজিটিভ সাইকোলজির মাধ্যমে ট্রিটমেন্ট করা হয়। হুম। এখন এটার সাথে আমাদের মানে এই টপিকটার যেখানে মিল আছে আনি টপিকটা। All we know is that expectations alter the biochemistry of the brain and thus the whole body. মানে এক্সপেকটেশন যখন আমাদের পজিটিভ থাকে তখন পুরো বায়োকেমিস্ট্রিকে চেঞ্জ করে দেয় আমাদের, মানে আচ্ছা। ব্রেইনের বায়োকেমিস্ট্রি, এবং এটাতে আমরা আলটিমেটলি হোল বডি আমাদের পরিবর্তিত হতে থাকে। এখানে আরেকটা হুম, টপিক আছে যে যারা আলজাইমার্স ডিজিজ বা ওটার পেশেন্ট, তারা এটা থেকে আবার বেনিফিটেড হতে পারে না। কারণ তাদের যে চিন্তা করার যে ক্যাপাসিটিটা বা কম্পার্টমেন্টটা যেটা থাকে যে পজিটিভলি, অ্যালজাইমার্স ডিজিজে যারা থাকে তাদের ওটা হয়তো থাকে না, এই কারণে বলা হয়েছে যে তারা ছাড়া অন্যান্য রোগ ওকে। হয়তো প্লেসিবো ইফেক্টের মাধ্যমে ঠিক করা যায়।
হুম। এটার একটা লিংক আমরা আনতে পারি, আমরা কিন্তু মানে একটা বই আলোচনা যে দ্য করছিলাম। পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ড, হ্যাঁ ওইখানে হ্যাঁ, এটা পাওয়ার অফ সাবকনশিয়াস মাইন্ড। ওটার ভিতরে এটা নিয়ে বিস্তর আলোচনা ছিল। বিস্তার আপনারা যারা আলোচনা। দেখেননি তারা আমাদের ভিডিও করা আছে এই টপিকের উপর, এই বইয়ের উপর, আপনারা দেখে আসতে পারেন ইউটিউবে। আচ্ছা, তারপরে দেখি। হ্যাঁ, আমি এটা স্লাইড হিসাবে আনছিলাম, এই যে বইটার কথা ইউটিউবে আপনারা দেখে নিতে পারেন। আর এক্সপেকটেশন, এখানে আরেকটা কথা বলা ছিল আমাদের এই বইটাতে, এই বই না মানে আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারলি, এই বইটাতে এক্সপেকটেশনস আর ইনট্যাঞ্জিবল বাট দেয়ার এফেক্ট ইজ কোয়াইট রিয়েল। হুম। মানে এক্সপেকটেশন এটা তো ট্যাঞ্জিবল কিছু না, এটা একটা আমাদের চিন্তা বা ইমাজিনেশন, কিন্তু এটা হুম। রেজাল্টটা হয় একটা বাস্তব বিষয়। যেমন খুবই বলা হয়েছে দে ইন্টারেস্টিং একটা হ্যাভ দ্য পয়েন্ট। পাওয়ার টু চেঞ্জ রিয়ালিটি। হ্যাঁ, মানে রিয়ালিটি চেঞ্জ করারও ক্ষমতা আছে এক্সপেকটেশনের। তাহলে আমরা অনেক এটার ক্ষেত্রে আবার দুইটা কথা আছে, দুই দিকের কথা আছে। যেমন ওই যে কি এমবিএ এর রেকমেন্ডেশনের মতো হুম। এক্সপেকটেশন যেমন এই পজিটিভলি করতেও হবে, আবার অনেক এক্সপেকটেশন আছে যেগুলি করা উচিত না। যেমন হুম। আপনি কাউকে ধরেন একটা হেল্প করছেন, এই বিনিময়ে আপনি তার থেকে হেল্পের আশা না করাই ভালো, কারণ সে হয়তো আপনাকে হেল্প নাও করতে পারে। হুম। তো যদি এক্সপেক্ট করেন, এক্সপেকটেশন রাখেন, হয়তো আপনার হেল্প ওইটা যে আসলে করবেন এটা থেকে বঞ্চিত এক্সপেকটেশনটা হবেন। আমার যতদূর মনে পড়ে বলো, এই চ্যাপ্টারে বলো বা এই রিলেটেড বইগুলোতে বলো, এক্সপেকটেশন বলতে নিজের থেকে এক্সপেকটেশন রাখার কথাটা বেশি জোরদার করা হয়। হ্যাঁ, হ্যাঁ, নিজের থেকে যে ঠিক একটা আছে? জিনিস ভালো আমার সাথে হবে, এটার হুম। এক্সপেকটেশন, পজিটিভ এই সাইকোলজি এটা। হ্যাঁ, আমাদের আজকে মানে এ পর্যন্তই ছিল। আপনার যদি শেষ ও না, টপিকটা আমার নেন একটা তাহলে। লাস্ট টপিকটা আমি একটু বলি। প্রাইমেসি ইফেক্ট। সো এই ইফেক্টটা ইফেক্টের কনসেপ্টটা হইতেছে যে মানে আমাদের একটা কথা আছে না খুব প্রচলিত, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন। এই হ্যাঁ, এই জিনিসটাই হচ্ছে আসলে প্রাইমেসি ইফেক্ট। আমরা সাধারণত মানুষদেরকে তাদের যেই পার্সোনালিটি গুলা ১ম দিকে আমাদের কাছে প্রকাশিত হয় তার উপর বেস করে তাদের ব্যাপারে জাজ করি। যেমন হ্যাঁ, এখানে রাইটার ২ জন মানুষের ব্যাপারে উদাহরণ দিছিল। অ্যালেন এমন একটা মানুষ, সে খুবই স্মার্ট, সে খুব হার্ড ওয়ার্কিং, সে খুব impulsive এবং ক্রিটিক্যাল। বাট তার ভিতরে stubbornness আছে এবং সে একটু জেলাস। এই কয়েকটা এই ডিসিশন মানে ক্যারেক্টারিস্টিক তাকে বলা হইছে মানুষের ব্যাপারে। আর সেকেন্ড আরেকটা মানুষ বলা হয়েছে যে বেন, এবারটা হচ্ছে জেলাস আর খুবই স্টাবর্ন, খুবই ক্রিটিক্যাল, হ্যাঁ? কিন্তু সে impulsive ডিসিশন নেয়, বাট সে হার্ড ওয়ার্ক করে এবং সে স্মার্ট। এখন হুম। এখানে আপনার মানে প্রশ্নটা ঠিক আছে, আমি বুঝতে পারছি কি করবেন। মানে কোনটাকে আমরা চুজ করব তো এই হ্যাঁ, দুইজনের থেকে, কিন্তু আপনার এখানে জেলাস বলার সময়, স্টাবন বলার সময় তো আপনি বেশি স্টাবন বলছিলেন। ও আচ্ছা যাই হোক। এনিওয়েজ না আমার ওটা সমস্যা নেই। কনসেপ্ট না। এ হ্যাঁ, হ্যাঁ, এখন বুঝতে পারছি এই কিভাবে সাজাতে চাইছেন। রাইটার, হ্যাঁ, ওই রাইটার যখন মানে এই জিনিসটা চুজ করতে বলা হয় হ্যাঁ, মানুষজনদেরকে। সো এদের মধ্যে থেকে কাকে কোম্পানি হিসেবে চুজ করবে? তো বেশিরভাগ মানুষ ওই অ্যালেনকে চুজ করে। কারণ হ্যাঁ, যেহেতু এখন পজিটিভ প্রবলেম, হ্যাঁ, ছিল তার প্রথম গুলি। ১ম যে ইমপ্রেশন গুলা সে পায় এটা মানুষ সম্পর্কে, অথচ দেখা গেছে এই সবগুলা কোয়ালিটিসই ২ জনের ভিতরে সেম। হ্যাঁ, কোনো পার্থক্য নাই। সো ২ জন মানুষের যেকোনো একজনই কিন্তু আমার সঙ্গী হইতে পারত। তাই না? হ্যাঁ, তো এখানে একজনকে বাদ দিয়ে আরেকজনকে ডিসিশন নেওয়ার কিছু নাই। এটাই উনি বলতে চাইতেছিল, কিন্তু ফার্স্ট ইমপ্রেশনটার কারণে আমরা এই জায়গায় ভুল ডিসিশন নেই। এখন হ্যাঁ, আ এই ইফেক্টটা থেকে বাইর হওয়া উচিত সবার, এবং একজন প্রফেসরের স্টোরি বলা হয়েছে যে উনি এই ইফেক্টটা থেকে কিভাবে বের হয়েছিলেন। উনি একজন প্রফেসর ছিলেন, হ্যাঁ, স্টুডেন্টদের গ্রেড দিতেন। অ্যা হুম, তো আমাদের ছোটবেলায় আমরা যখন পড়তাম, তুমি করতে পারো হ্যাঁ, স্ক্রিনটাকে আ বাদ দিতে পারো, সমস্যা নাই। আমার ঘটনাটা মনে আছে, আমি বলতে পারব না দেখি। সেটা একটু তো এখন কাজ হচ্ছে না। ওকে এনিওয়েজ, অ্যাম হ্যাঁ, আমাদের একটা প্রচলিত কথা ছিল কি? ১ম এ যে প্রশ্নটা ভালো পারবা সেটারে সুন্দর করে উত্তর দিবা। যেগুলা হ্যাঁ, পারবা না সেগুলা শেষের দিকে উত্তর দিবা। এবং এটা কিন্তু আসলে কাজ করে। ঠিক আছে? কেমনে কাজ করে? হ্যাঁ, ওই ১ম এ ভালো আনসার দিলে তার প্রতি একটা ভালো ধারণা হয়। পরবর্তী আনসার গুলা খারাপ লেখলেও টিচাররা যখন ১ম এ ভালো আনসার দেখে পরেরগুলা মার্কগুলা মনে করে যে ভালোভাবে ভালো দেয়। হবে। হ্যাঁ, তো এই জিনিসটা এই একটু বাবা একটু চুপ থাকো ৫ মিনিট।
এখন এই জিনিসটা অ্যা মানে ওই প্রফেসর কি করত? সে ১ম এ এভাবেই করত। স্টুডেন্ট একজনকে ১ জন, ২ জন, ৩ জন এভাবে একজনের পর একজনকে খাতা দেখত। বাট পরবর্তীতে সে কি করল যে ১ নাম্বার প্রশ্ন সমস্ত স্টুডেন্টের খাতা দেখত। মানে ১ নাম্বার প্রশ্নের উত্তর কে কিভাবে দিছে। ২ নাম্বার প্রশ্নের উত্তর কে কিভাবে দিছে। এভাবে মার্কিং করা শুরু করল। যাতে একটা স্টুডেন্টের প্রতি সে বায়াস না হয়ে যায়। যে স্টুডেন্টটা ১ম এ ভালো আনসার করছে, তারে নাম্বার বেশি দিয়ে দিলাম। পরবর্তীতে তার প্রতি একটা পজিটিভ ফিলিং আসতো। এটা যেন না হয়, সে নতুন একটা টেকনিক বের করল যাতে সে প্রাইমেসি ইফেক্ট এর শিকার না হয় আরকি। সো হ্যাঁ। আমাদেরও এই মানে ক্ষেত্রে আপনি বলতে সিদ্ধান্ত নেওয়া চাইছিলেন যে এখানে ধরেন ১০ জনের খাতা দেখবে। ১ম জন খুবই হুম, ভালো অ্যান্সার দিছে। কিন্তু বাকি ৯ জন মনে করেন মোটামুটি অ্যান্সার দিছে। আমরা ধরে নিই। তাহলে হুম। ১ম জন যেহেতু ভালো দিছে, দেখা গেল রেজাল্ট সবারই ভালো হইছে। যদিও তারা মোটামুটি পরীক্ষা দিছিল। এই কারণে সে ওই আ বায়াসনেস থেকে বের হওয়ার জন্য, প্রাইমেসি ইফেক্ট থেকে বের হওয়ার জন্য ১ম এ দেখছে ১ম জনের ১ নাম্বারটা হুম, এরপরে মানে সবারই বাকি ৯ জনেরও ১ নাম্বারটাই দেখছে। যাতে পুরাপুরি যে ১ম জন পরীক্ষা দিছে যে ধরেন ১০ টা কোয়েশ্চেনের, সে তো ভালোই দিছে। এখন ওইটার যাতে প্রাইমেসি ইফেক্টটা হ্যাঁ, বাকি ৯ জনের উপর না ওইটাও পড়ে। ওইটাও একটা ওয়ে হইতে পারে। ওইটাও আবার ইন্ডিভিজুয়াল ও হইতে পারে। যে ১ম প্রশ্ন মানে তখন আর তোমার ওই নোশনটা তৈরি থাকে না। ওই হ্যাঁ, যখন হ্যাঁ। তুমি একটা ছেলের ক্ষেত্রে যদি হয়, সে ১ম ২ টা ৩ টা প্রশ্ন ভালো দিছে, তার মানে বাকিগুলো ভালো দিছে। না, বাকিগুলো কিন্তু খারাপ দিতে পারে। এখন দিতে যদি পারে। সে ইন্ডিভিজুয়ালি সবারটা ১ নং, সবারটা ২ নাম্বার, সবারটা ৩ ২ নাম্বার নং দেখে, হ্যাঁ, তখন ওই ১ নাম্বারটা যে ভালো লাগছে, সে ৭ নাম্বারটা কি ভালো লিখবে কি লিখবে না, তার ব্যাপারে এই প্রত্যাশাই তৈরি হবে না। মানে হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় ফেয়ার জাস্টিফিকেশন হবে। খুব ইম্পোর্টেন্ট হ্যাঁ, একটা জিনিস। টিচাররা চাইলে এটা ফলো করতে পারে গ্রেডিং এর ক্ষেত্রে। হ্যাঁ। তবে হ্যাঁ, এটা কেন সম্ভব না এটাও তো বলছে যে এটা আসলে পরে হয়ও নাই তাদের ক্ষেত্রেও তো। আচ্ছা। কারণ এটা ব্যয় সাপেক্ষ না হ্যাঁ, হ্যাঁ, বা আপনার বেশ সময় সাপেক্ষ। মানে সময়ই তো ব্যয়। হিসাব করলে হুম। বুঝতে পারবো আমরা। প্লাস ঐরকম আমাদের ট্রেনিং এর মানে আমরা না, এটা অল্টারনেট মানে কোন বায়াস ওয়ে থাকি। থাকতে পারে। হ্যাঁ, বাইর করা যেতে যেমন পারে। অবজেক্টিভ কোয়েশ্চেন এ পরীক্ষা নেয় এটা একটা অল্টারনেটিভ। সারা হুম। পৃথিবীব্যাপী এটা একটা অল্টারনেটিভ ওয়ে। কিন্তু সবকিছু তো ধরেন সাবজেক্টিভ বিষয়গুলি এগুলি তো মানে যাচাই করাই লাগে। হুম, ক্রিয়েটিভ বিষয় তারপরেও হ্যাঁ, যেগুলি। আরেকটা চিন্তা আসতে পারে। একটা স্টুডেন্টের ক্ষেত্রেও সে একটা প্রশ্ন randomly না দেখে সে randomly চুজ করতে পারে। মানে sequentially না দেখে। হ্যাঁ, ওই যে টাইম এটা অ্যান্ড কিন্তু এনার্জি বেশি নষ্ট হবে এটাই তো মানুষ দিতে চায় না। হুম, এটা আমরা আমেরিকা বলি অথবা বাংলাদেশ বলি, মানে কোন জায়গায় হয়তো এভাবে দেয় না। উনি একজন মানে আ এক্সট্রা মানে আ এক্সট্রাঅর্ডিনারি কিছু করতে চাইছে এই কারণে এটা আনছে। হুম। হয়তো কেউ করে এরকম। যাক এনিওয়েজ মোটামুটি তো আমাদের আলোচনা তাহলে শেষ হইছে আরকি। হ্যাঁ, সবগুলা টপিক তাহলে নিয়ে। যারা এ পর্যন্ত দেখলেন তাদের সবাইকে ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেন নাই করতে পারেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। আর কোন মানে হ্যাঁ, যদি কোন বইয়ের রিকমেন্ডেশন থাকে যে আপনারা এই বই নিয়ে আলোচনা করতে চান বা শুনতে চান তাহলে আমাদের জানাতে পারেন। আর এ পর্যন্তই। দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভাই কিছু এড করবেন নাকি? হ্যাঁ, এখন ওই মানে এড করার কথা হচ্ছে যদি কোন কনটেন্ট আপনাদের ভালো লাগে সেগুলো আমাদেরকে জানাইতে পারেন কমেন্ট করে। আর আ হচ্ছে যে আপনারা এখান থেকে কোন কিছু শিখতে পারলেন কিনা বা বইটা পড়ার পরে অ্যা এই চ্যাপ্টার থেকে আরো ডিপ কোন মেসেজ আপনারা পান কিনা চাইলে সেগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন। তা আমরাও যেন শিখতে পারি আরকি। দ্যাটস অল। হ্যাঁ, ওকে। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।